আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে না পারায় ঘটনাটি আপনাকে বলার জন্য অনুরোধ করছি। আমার সাথে যে ঘটনাটি শেয়ার করব, আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে ঘটেনি, আমার বাড়ির পাশে এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। পেশায় সে একজন রিক্সা চালক। ঘটনাটি ঘটেছে 2006 সালের মার্চের দিকে। আমাদের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের উলিপুর থানায়। ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে না পারায় আমি ঘটনাটি তার ভাষায় শেয়ার করলাম। ঘটনাটি হলো, আমি একজন রিক্সা চালক। আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘরের দরজায় ধাক্কা দিয়ে কে যেন আমার নাম ধরে ডাকলো। আমার ঘুম ভেঙে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 12:30। আমি শুনছি এক মহিলা খুব আর্তনাদ করে আমার নাম ধরে ডাকছে। আমি সাহস করে উঠে দরজা খুলে দেখি আমার বাড়ির পাশের এক ভাবি। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, এত রাতে কেন? তখন ভাবি কেঁদে কেঁদে বলল, আমার বাবা খুব অসুস্থ, তাই এখনই আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যেতে হবে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে এত রাতে যাব কিনা। ভাবির বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরের রাস্তা। আবার চিন্তা করলাম, মানুষের বিপদে তো মানুষই এগিয়ে আসে। তাই আমি ভাবিকে বললাম, বাসায় গিয়ে রেডি হন, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমি তৎক্ষণাৎ হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে রাত 12:40। তখন ছিল চাঁদনি রাত, তাই চাঁদনি রাত দেখে টর্চ লাইট নিলাম না। আমি ভাবিকে তার 3 বছরের ছেলেকে নিয়ে রওনা দিলাম। ভাবি আমাকে বলল, ভাই একটু জোরে চালাও। আমি তখনই ভেবে দ্রুত ভাবির বাবার বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আমি ঘরের ভেতর গিয়ে ভাবির বাবাকে দেখলাম, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি আর দেরি না করে ভাবিকে বললাম, ভাবি আমি বাড়ি গেলাম। এরপর আমি ভাড়ার টাকা না নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সা ছিল খালি, তাই জোরে টেনে আসছি। কিছু দূর আসার পর একটু দূর দেখি 2টা বিড়াল, একদম সাদা ধবধবে দেখতে, রাস্তার মাঝখানে লাফালাফি করছে। তাদের লাফালাফি দেখে সেটা বেশ অদ্ভুত ধরনের ছিল। আমি এগুলো দেখে ভয় পেয়ে গেলাম। তারপরেও সাহস নিয়ে ধীর গতিতে এগিয়ে রিক্সার বেল বাজাতে লাগলাম, কিন্তু তারপরে বিড়াল দুটি সরছে না। আমার শরীরের লোম শিউরে উঠল। তারপরেও একটু সাহস করে রিক্সা জোরে চালাতে লাগলাম। যখন বিড়াল দুটির একদম কাছাকাছি চলে গেলাম তখন লক্ষ্য করলাম বিড়াল দুটি সামনের দিকে দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবলাম, এ দুটো বিড়াল নয়, এটা অন্য কিছু হতে পারে। তখন একটু ভয়ে ভয়ে রিক্সা চালাতে লাগলাম। আমাদের বাড়ির কাছাকাছি একটা ব্রিজ আছে। ব্রিজের কাছে রাস্তার 2 পাশে বড় বড় 2টা বট গাছ আছে। গাছগুলো অনেক পুরনো। গাছ দুটির থেকে প্রায় 30-40 হাত দূরে একটা কবরস্থান আছে। আমি ব্রিজের কাছাকাছি আসতে না আসতেই দেখি ব্রিজের ওপর একটি খাটিয়ার মধ্যে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, আর সাদা পাঞ্জাবি পাজামা ও সাদা টুপি পরিহিত 3 জন লোক খাটিয়ার 3 পাশে দাঁড়িয়ে লাশকে ঘিরে আছে। আমি এগুলো দেখে একদম নিস্তব্ধ হয়ে গেলাম। আমার কাছে তখন আকাশ বাতাস সবকিছু ভারী হতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে খাটিয়ার দিকে চেয়ে রইলাম এবং কোনো কথা বলতে পারছিলাম না, যেন বোবা হয়ে গেছি। তারপর আমি একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। আবার ওই 3 জনের একজন এসে বলল, ভাই আমাদের একটু সাহায্য করুন। আমি কোনো কথা বলতে পারলাম না, কেন যেন আনমনা হয়ে গিয়েছিলাম এবং কোনো কথা বলতে পারছিলাম না। আবার আরেকজন এসে বলল, ভাই আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। আমি বহুক্ষণ ধরে বসে আছি, কোনো মানুষ দেখতে পাচ্ছি না। তখন আমি একটু সাহস করে বললাম, আমি কি সাহায্য করব? তখন ওদের মধ্যে একজন জবাব দিল,
আমার ভাইটা মারা গেছে। আমরা 3 জন খাটিয়ার 3 পাশ ধরব, দয়া করে আপনি আর একটা পাশ ধরুন। সামান্য সামনে তো কবরস্থান। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, মানুষ মরে গেলে তো অনেক লোক হয়, কিন্তু ওরা মাত্র 3 জন কেন? নিশ্চয়ই ওরা মানুষ নয়। আমি যদি রিক্সা থেকে নেমে খাটিয়া ধরি, তাহলে ওরা অবশেষে আমাকে লাশ বানিয়ে কবরস্থানে নিয়ে যাবে। তখন আমার একটা কথা মনে পড়ল, আগের লোকেরা বলেছিল রিক্সা কিংবা সাইকেলে থাকা অবস্থায় কোনো জিন ভূত ক্ষতি করতে পারে না। আমি এগুলো ভাবছিলাম। হঠাৎ 3য় জন এসে বলল, ভাই রিক্সা থেকে নেমে খাটিয়াটি একটু ধরুন। আমি আবার বুকে সাহস নিয়ে বললাম, লোক মারা গেলে অনেক লোক হয়, কিন্তু আপনারা মাত্র 3 জন কেন? ওদের একজন অ্যান্সার করলো, বেশি রাত হয়েছে তো, তাই কেউ আসতে চায় না। এদের কথা শেষ হতে না হতেই আমি লাশটির দিকে লক্ষ্য করে দেখলাম যে লাশটির মাথায় চপচপ রক্তের দাগ এবং রক্ত মাথা থেকে কাপড় বেয়ে বেয়ে পড়ছে। তখন ছিল চাঁদনি রাতের আবছায়া আলো, তাই সব পরিষ্কার দেখা যাচ্ছিল। দৃশ্যটি দেখে আমি যা ভয় পেলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি লাশটির দিক থেকে তাদের দিকে মাথা ঘুরিয়ে দেখি, তারা আমার দিকে বেপরোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে। আবার আমি পুনরায় লাশটির দিকে লক্ষ্য করে দেখলাম যে লাশটি থরথর করে কাঁপছে। আমি ক্রমশ দুর্বল হয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়া উপক্রম হলো। আমি প্রচন্ড জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না। প্রচন্ড জোরে দৌড়াতে চাচ্ছিলাম, কিন্তু দৌড়াতে পারছিলাম না। পরে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। সকালে আমি আমাকে আমার বাসায় বিছানায় আবিষ্কার করলাম। আমি দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক। তখন আমি জিজ্ঞেস করলাম, এখানে আমি কিভাবে আসলাম? তখন তারা বলল যে তোকে আমরা সকালে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছি। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, না পড়লে আমি খুব দুঃখ পাবো। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি স্বরূপ, আমি এসেছি নিকুঞ্জ থেকে। তো প্রথমে আমার ঘটনাটা শুরু করি। জি প্লিজ। আচ্ছা, এটা ঘটেছিল। আপনি এমনিতে কি করছেন সেটা একটু বলে দেন সবাইকে। আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিএসসি পড়ছি। ওকে। আচ্ছা, ঘটনাটা ঘটেছিল 2011 সালে। সেটা আমার এক ফ্রেন্ড আছে রাজু, ওর সাথে। তো ঘটনাটা শুরু থেকে একটু বলি যে রাজু এবং তার গার্লফ্রেন্ড, তো তাদের দুজনের ফ্যামিলি পাশাপাশি বাসাতেই থাকে ছোটকাল থেকেই। তো গার্লফ্রেন্ডের বাবা মারা যায় 2010 সালে। তো তখন মেডিকেল থেকে লাশ আনা কিংবা গোসল করানো, দাফন সবকিছুতে রাজু অংশগ্রহণ করেছিল, তার রেসপন্সিবিলিটি হিসেবে পালন করেছিল। তো এর মধ্যে আর কিছু হয়নি। বাট 2011 সালে যেটা হলো, রাজু একদিন এক রাতে ঘুমোচ্ছিল। তো সে হঠাৎ স্বপ্নে দেখলো যে তার গার্লফ্রেন্ডের বাবা আঙ্কেল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং আঙ্কেলের শরীর পুরোপুরি ভেজা, গোসল করলে যেরকম হয়। তো এবং উনি দরজায় দাঁড়িয়ে রাজুকে ডাকছে এবং বেশ হাসি মুখে রাজুকে ডাকছে যেন কোথায় নিয়ে যাবে এরকম। তো রাজু যায়নি। তো তারপর সে নোটিস করলো যে আঙ্কেল এগিয়ে আসছে তার দিকে এবং রাজু শুয়ে আছে। আঙ্কেল এসে রাজুর বাম হাতটা ধরে রাজুকে ওঠানোর জন্য ট্রাই করছে। কিন্তু তারপর যেটা হলো, রাজুর ঘুম ভেঙে গেল। সে উঠে বসে বুঝতে চেষ্টা করছে যে আসলে কি হলো এতক্ষণ। তো সে হঠাৎ করে যেটা চিন্তা করলো যে এমন হতে পারে যে স্বপ্ন দেখেছে, যে হয়তো এখন স্বপ্নে যেটা জানলে হয়, সে আসলে এত বেশি পাত্তা দিতে চায়নি। বাট সময়টা ছিল শীতকাল, 2011 সালের ডিসেম্বরে। তো তারপর সে নোটিস করলো হঠাৎ করে যে আঙ্কেল তার বাম হাতে যে জায়গাটায় ধরেছিলেন সেটা তার ভেজা। তখন সে চিন্তা করলো হয়তো এরকম হতে পারে যে ঘুমিয়েছিলাম, যে একটা বাজে স্বপ্ন দেখেছি, যার কারণে ঘেমে গেছে। বাট সে নোটিস করলো তার শরীরে কোথাও ঘাম নেই, যেহেতু শীতকাল। তারপর সে দেখলো যে তখনও সেই জায়গাটাই ভেজা আছে। বাট তারপর আমাদেরকে এসে ঘটনাটা বললো, এটার আপাতত কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। এটা আপাতত ছোট্ট একটা ঘটনা ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা আর একটা ঘটনা শুনে আসবো। এবং আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং নাম বলে তারপরে আপনার কোথা থেকে এসেছেন, কি করেন সেটা জানিয়ে তারপরে আপনার ঘটনাটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। আমি এসেছি বাড্ডা থেকে।
আমি একজন পেশায় ইঞ্জিনিয়ার। আমার ঘটনাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এটা আসলে আমার নানার বাসার ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা অনেকেই ঘটনাটা হয়তো এক্সপিরিয়েন্স করে থাকবেন। সেটা হচ্ছে আমার নানা বাসাটা ছিল ঢাকা ভার্সিটি একটা জায়গা, যেখানে 1967 বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। আপনার বিল্ডিং এ কোনো রড বা কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি। তো বিল্ডিংটা অনেকেই বলতো হন্টেড। আমরা ফার্স্টে বিশ্বাস করতে পারতাম না, কিন্তু যখন আমরা বেড়াতে যেতাম ওই বাসায় তখন আমরা বুঝতে পারতাম বাসাটা আসলে একটা হন্টেড বাসা। তো আমরা যেটা মানে ফার্স্টে যেটা আমরা প্রেজেন্ট করি সেটা হচ্ছে দেখি যে ওই বিল্ডিংটাতে আমরা যখন রাতে ঘুমাতাম, আপনি 3 তলাতে, তার সামনে একটা বিশাল একটা কড়ই গাছ ছিল, শিল কড়ই গাছ ছিল। ওই কড়ই গাছটাকে ছিল আপনার ঠিক 3 তলা বরাবর। তো অনেক হুজুর আমাদের বাসায় আসতো, যেহেতু আমার নানা একজন খ্যাতিমান আলেম ছিল। তো ওনারা বলতো যে বাসাটা খুব হন্টেড, কারণ 3 তলায় প্রতি রাতে জিনেদের এখানে একটা মিটিং বসে, ঠিক যখন পূর্ণিমার চাঁদটা মধ্য আকাশ বরাবর আসে। তো এভাবে চলছে। আমরা ফার্স্টে অনেকেই অনেক কথা বলতো, বিশেষ একটা কান দিতাম না। তো আমরা রাতে যখন একদিন দেখলাম যে অনেক মানুষ ওই বাসায় হাঁটাহাঁটি করতেছে। এটা আর সবচেয়ে বড় যেটা লাগছে, একদম রাত 3টা 3:30 পরে যেটা ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে সে বাসায় জুতা বা স্যান্ডেল যেটা ছিঁড়ে যায়, মানুষের স্যান্ডেল ছিঁড়ে গেলে সেই স্যান্ডেল যদি আমরা হাঁটতে থাকি, সেটা যে ধরনের শব্দ করে, বিশেষ ধরনের শব্দ করে, সেই শব্দটা আমরা রাতে শুনতাম। তো রাতে আমরা ঘুমাতে পারতাম না, এত সাউন্ড করতো। মানে ঠিক ড্রয়িং রুম থেকে সাউন্ডটা করতে 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 আবার টয়লেটে বা ওয়াশরুমের দিকে চলে যেত। তো প্রতি রাতে এই ঘটনা ঘটতেছে, নিয়মিত ঘটনা ঘটতেছে। আমরা তো খুবই অবাক যে ঘটনাটা কিভাবে সামলানো যায়। আমার নানা যখন বাসা থাকতো তখন ঘটনা ঘটতো না, উনি বিশ্বাসই করতো না, বিকজ উনি বিশ্বাস করতো যে এইরকম ভূত প্রেত বলতে আসলে তেমন কিছু নেই। তো যাই হোক, তো ঘটনা ঘটছে। তো আমরা যেটা প্ল্যান করছি যে আমরা একবার রাত্রিটাকে দেখি কি অবস্থা। আসলে কারোর সাহস ছিল না এটাকে দেখার জন্য, বিকজ এটা প্রতি রাতে ঘটতেছে। তো একটা স্পট ছিল, যখন সে ওয়াশরুমে যেত, যখন ড্রয়িং রুম থেকে সে যখন ওয়াশরুমে যেত, আবার ওয়াশরুম থেকে যখন সে ড্রয়িং রুমে ব্যাক করতো, এই সময় সে ফ্লোরের মধ্যে অনেকগুলো ছাপ রেখে যেত। সেটা ইয়েলো একটা কালার একটা ছাপ ছিল, এবং দেখলে মনে হতো যে পার্মানেন্ট একটা বসে গেছে। পরে আমরা পানি দিয়ে, আমার নানি অনেক কষ্ট করে পানি দিয়ে সে দাগগুলো মুছতো, সকাল থেকে সেই দুপুর পর্যন্ত দাগগুলো মুছতো। কিন্তু এভাবে কদিন সহ্য করা যায়, ঘটনা ঘটে চলছে। তো এক রাতে এরকম ঘটনা ঘটলো যে আমার মামা চ্যালেঞ্জ করছে, যে আমার মামা ঢাকা ভার্সিটি স্টুডেন্ট ছিল, উনি প্রতিবাদী নেতাও ছিল ধরা যায়। তো উনি যেটা চ্যালেঞ্জ করছে যে উনি এটাকে দেখেই ছাড়বে, কি আসলে এটা কি, ঘটনাটা কি, এভাবে ঘটতেছে, কদিন সহ্য করা যায়। তো উনি যেটা প্ল্যান করছে যে দেখি আজকে রাতে এটাকে একটা ট্রিপ করে দেখি এটা আসলে কি। আমি হাতে টর্চলাইট থাকবে, তোরা কেউ কেউ আসিস না আমার সামনে, আমি জিনিসটা দেখি আসলে ঘটনাটা। তো আমরা ভয়ের চোটেতে আমরা এমনি যেতে পারি না ওটার সামনে। তো না, মামাকে আমরা সাহসও দিতে পারতেছি না, ওনার সাথেও দিতে পারতেছি না। তো আমরা বলছি ঠিক আছে, আপনার সাথে পাচ্ছে আমরা নেই, তবে সাকসেসফুল হলে আমরা আপনাকে অনেক থ্যাঙ্কস দিব। তো উনি রাত 1টার দিকে প্রায় এরকম সেই আপনার যেখানে সে বেশি চলাচল করে সেই জায়গাটা গিয়ে উনি বসে আছে। এই সময় উনি দেখতে পেলেন যে একটা ঠিক 1টার দিকে আপনার অনেকগুলো সাউন্ড হচ্ছে ড্রয়িং রুমে। ওই সাউন্ডের পর উনি কিছুটা ঘাবড়ে গেছেন। তারপর উনি বলছে কোনো সমস্যা নেই, আমি থাকি, তোরা ঘুমায় যা, আমি দেখতেছি অবস্থা কি। তো উনি দরজার এক কোণে বসে আছে। তো একটা সময় দেখা গেল যে ওই ঠিক যখন রাত 3টা 3:30 দিকে সময়টা হয়, ঠিক ওই সময় দেখা গেল ড্রয়িং রুম থেকে কিছু একটা আসতেছে। তো উনি বুঝতে পারছেন যে ওটা আসতেছে, যে জুতা চাচানোর শব্দ, সে একই রকম একটা স্যান্ডেলের শব্দ ড্রয়িং রুম থেকে ঘষে ঘষে আসছে। মানুষ, আমরা যদি স্যান্ডেল যদি ছেড়ে যায়, আমরা যেভাবে হাঁটবো তার চাইতে এটা অনেক স্পিডে হাঁটতেছে মনে হচ্ছে। আচ্ছা, তো ঠিক ওনার সামনে যখন আসছে উনি টর্চ মারছে সোনার গায়ে। উনি দেখে খুব অবাক হলেন যে ওনার শরীরে যে পোশাকটা ছিল, আমার নানা যে পোশাকটা পরেছে থাকতো বাসার মধ্যে, পাঞ্জাবি পরে, সবসময় একটা পাঞ্জাবি পরে একটা পোশাক থাকতো, ওটা জুব্বা জাতীয়, ওটা পরে ওটা আসতেছে। উনি অবাক হয়ে গেলেন যে ব্যাপারটা কি, এটা এমন তো হওয়ার কথা না। তো এখানে একটা বড় বিষয় বলা রাখা ভালো, আমার নানা ছিল 5 ফিট 6 বা 7 ইঞ্চি এই ধরনের, কিন্তু যে ভূতটা যেটা সামনে আসতেছিল ওটার উচ্চতা একটু অস্বাভাবিক ছিল, ওটা ছিল 6.5 ফুটের বেশি। তো উনি এটা দেখে একটু ঘাবড়ে গেলেন। তো উনি বললেন যে, উনি যেহেতু মামা, বলতেছে যে বাবা তুমি এত রাতে কি করো এখানে। উনি খুব চিৎকার দিয়ে উঠছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ঠিক তার মুখের দিকে আলোটা ফোকাস করে দেখে যে ওই চেহারাটা আগের মতো নাই, বিভৎস হয়ে গেছে, একটা পেঁচার মতো চেহারা। এটা দেখে উনি থাকতে পারেন, বিকজ উনি একটা মানুষের সাথে কিভাবে একটা পেঁচার চেহারার একটা সম্মিলন থাকতে পারে এটা উনি বিশ্বাস করতে পারতেছে না। তো ওই অবস্থায় উনি দেখে উনি খুব দূরে মাথার ঘাটটা শর্ট খায় ওখান থেকে। তো বোধহয় খুব বড় ধরনের আঘাত লাগে। আমরা সাউন্ড শুনি সবাই ঘুমের থেকে। এরপরে আমরা সকালে আমার সঙ্গে সঙ্গে উঠি, আমার নানি উঠে, আমি যদি উঠি না, আমি ঘুমন্ত ছিলাম। তো সকালে উঠি যে উনি ওই অবস্থায় সেন্সলেস হয়ে গেছে। তো এই আর কি ভাষা ঘটনা, একটা মোস্ট হন্টেড ঘটনা।
অনেক ঘটনা আছে। আপনাকে অনেক ধন্যবাদ, বাট তার ঘটনাটি আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার একজন অভিনেতা। অনিবার্য কারণবশত আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল ঢাকার দূরে একটি শুটিং স্পটে। আমরা যারা নিয়মিত অভিনয় করি তাদের সকলেরই ওই স্পটটি খুব পছন্দ। তার অন্যতম কারণ পুরো জায়গাটি প্রাচীর দিয়ে ঘেরা, বাইরের কোনো উটকো ঝামেলা নেই, থাকার জায়গা ও খাবার মানসম্পন্ন। সঙ্গত কারণেই স্পটটির নাম প্রকাশ করছি না। সেদিন রাত 9টার দিকে আমাদের শুটিং প্যাক আপ হয়ে যায়। যাদের পরের দিন শুটিং ছিল না তারা সবাই ইউনিটের মাইক্রোবাসে করে ঢাকায় ফিরে যায়। পরের দিন শুটিং থাকায় স্পটে থেকে যাই আমি সহ 4 জন আর্টিস্ট। রাতের খাবার শেষে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিই। আমাদের সাথে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিল। রাত 2টার দিকে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলল, ভাই সকালে আপনাদের শর্ট দিয়ে শুটিং শুরু করব, এখন ঘুমিয়ে পড়েন। তার কথা মতো আমরা আমাদের আড্ডা শেষ করে যে যার রুমে চলে যাই। ফ্রেশ হয়ে বিছানায় যেতেই ইলেকট্রিসিটি চলে গেল। এর ঠিক 2 থেকে 3 মিনিট পরে শুনলাম আমাদের মেকআপ ম্যান আমার নাম ধরে ডাকছে। আমি বিছানায় শুয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, ডিরেক্টর সাহেব আপনাকে মেকআপ রুমে ডাকছে। আমি বিছানা ছেড়ে ট্রাউজার আর টি শার্ট পরে দরজা খুলতেই ইলেকট্রিসিটি চলে এলো। আমি মেকআপ রুমের দিকে রওনা দিলাম। ঠিক তখনই আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার রুম থেকে বেরিয়ে এলো এবং আমার রুমের 3টা রুমের পরেই তার রুম। জিজ্ঞাসা করলো, ভাই কই যান? আমি বললাম, ডিরেক্টর সাহেব আমাকে মেকআপ রুমে ডেকে পাঠিয়েছে। ও খুবই অবাক হয়ে বলল, কখন ডাকলো? আমি বললাম, একটু আগে মেকআপ ম্যান বলে গেল। ও বলল, চলেন তো দেখি। ও সাথে যাওয়াতে আমারও একটু ভালো লাগলো। সত্যি বলতে কি, আমার একটু ভয় করছিল। আমি খেয়াল করলাম ও আমাকে মেকআপ রুমের দিকে না নিয়ে যেখানে মেকআপ ম্যান থাকে সেই ঘরের কাছে নিয়ে গেল। দরজায় নক করে মেকআপ ম্যানের নাম ধরে ডাকতে লাগলো। একটু পরেই মেকআপ ম্যানের সহকারী ঘুম ঘুম চোখে দরজা খুললো। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলল, তোমার বস কই? মেকআপ ম্যানের সহকারী ঘুম ঘুম চোখে বলল, আমার বস তো ঢাকায় গেছে, ইউনিটের মাইক্রোবাসই তো গেছে, আপনার এরা কয়ে গেল, সকালে আসবে। তৎক্ষণাৎ আমার সারা শরীর কেঁপে উঠল। সাথে সাথে আমার মাথায় একসাথে অনেকগুলো বিষয় ঘুরপাক খেতে লাগলো। আমাদের এই ডিরেক্টর কখনোই মেকআপ রুমে যান না, তাহলে গভীর রাতে এখন কেন যাবেন? আমি যে রুমে ছিলাম সেখান থেকে ডিরেক্টর আর মেকআপ ম্যানের রুম দুই দিকে। ব্যাপারটা কেন আমার মাথায় আসলো না? ডিরেক্টর আমার সাথে কথা বলতে চাইলে আমাকেই তো ফোন দিতেন বা চিফ অ্যাসিস্ট্যান্টকে ডিরেক্টরকে বলতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি নিজের চোখে মেকআপ ম্যানকে মাইক্রোবাসে চড়তে দেখেছিলাম, অথচ এতক্ষণ আমার মনে পড়েনি কেন? এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি উনি পাঠিয়েছেন। হ্যাঁ, মাঝে মাঝে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আপনি চিন্তা করেন যে আপনার বাসার কেউ আপনাকে হয়তো রাতের বেলায় ডাক দিল, আসলে যিনি যাকে ভাবছেন তার হয়তো কোনো অস্তিত্বই নেই, এরকম হতেই পারে। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। এবং অনেকেই এরকম আছেন যারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠানো অনেকে চান যে সেটা পাঠানোর পরে সেটা গোপন রাখতে। আপনারা যদি চান যে আপনার অ্যাড্রেসটি বা আপনার নাম সবকিছু গোপন রাখতে হবে, সেটা আমরা করব। সেটা বিষয়ে কোনো সমস্যা নেই। আপনি আপনার ঘটনাটি পাঠান, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আবারও যে প্রথম অতিথি ছিলেন তার কাছে, এবং তিনি তার দ্বিতীয় ঘটনাটি এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছেন। ওকে, থ্যাঙ্কস রাসেল ভাই। আর আমি স্বরূপ এগেন। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এখন যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল ব্যাক ইন 2007। আমি আমার এইচএসসির পরপর ইন্ডিয়াতে চলে যাই। তখন আমি কলকাতা থাকতাম। প্রায় 1 সপ্তাহের জন্য আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম আমার খালার বাসায় বেড়াতে। তো ওনাদের ডুপ্লেক্স বাড়ি ছিল। আমি দোতলাটায় থাকতাম, নিচে আমার খালা এবং খালাতো বোন থাকতেন। তো একদিন আমি টিভি দেখছিলাম, খালাতো বোন ঘুমিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে ঘুম আসছে না, টিভি দেখতে থাকি। তো একটা সময় খুব ঘুম পেয়ে যাচ্ছিল, তো তখন আমি টিভিটা অটো স্লিপ মোডে দিয়ে দেখছিলাম। তো হঠাৎ এক সময় ঘুমিয়ে গেলাম। তো মাঝরাত হঠাৎ করে ঘুমটা ভাঙলো। টিভির দিকে চেয়ে দেখলাম যে টিভিটা অফ অ্যাজ ইউজুয়াল, কারণ স্লিপ টাইমার দেওয়া ছিল। বাট নোটিস করলাম যে স্লিপ টাইমার দেওয়া থাকতেও যে লাল পাওয়ারের যে রেড বাটন মানে লাইটটা জ্বলে সেটা ছিল না। তখন মনে করলাম হয়তো পাওয়ার কাট। বাট তারপর খেয়াল করলাম না, ফ্যানটা চলছে। আবার টিভির দিকে চোখ যেতে দেখলাম টিভির পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, অ্যাবাউট 5 or 6 years old।
তো মেয়েটার দিকে চোখ পড়তে আমি বেশ ভালোভাবে তাকালাম। তারপর হঠাৎ করে মেয়েটা একটা মিষ্টি করে হাসি দিল। সে শব্দ করেই হাসিটা দিল এবং আমার দিকে চেয়ে আছে। তো আমি তখন উঠে বসি। উঠে বসার সাথে সাথে দেখলাম মেয়েটা হাসতে হাসতে দৌড় দিয়ে কিচেনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি নোটিস করলাম যে মেয়েটা জাস্ট কিচেনে ঢুকলো, সাথে সাথে কিচেন থেকে থালা বাসন, স্টিলের থালা বাসন পড়ার বিশাল আওয়াজ, ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তো খানিকটা ভয় পেয়ে গেলাম। চিন্তা করলাম যে গিয়ে দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা আসলে সাহস সেরকম করে কুলাতে পারিনি, তো আর যাইনি। তারপরে চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি হলো। তো ঘড়ির দিকে দেখলাম রাত 3:30। তো দোতলায় যাওয়ার ইচ্ছা হয়নি, সোফাতেই ঘুমিয়ে গেলাম। তো পরদিন সকালে আমার খালাকে জিজ্ঞেস করলাম, যে বানিয়ে বললাম তাদের বাসায় আবার ইঁদুরের উপদ্রব ছিল। আমি খালাকে বানিয়ে বললাম, খালা ইঁদুরগুলোর কোনো একটা ব্যবস্থা করো, কারণ রাতের বেলা তো ঘুমাতে পারি না। রাতের বেলা হঠাৎ করে এরকম মাঝরাতে কিচেন থেকে থালা বাসন আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল। খালা বললেন, না আমি তো এরকম কিছু এসে দেখিনি, সবকিছু তো ডেস্কে ঠিকভাবেই তোলা ছিল, ফ্লোরে তো কোনো কিছু ছিল না, তুই হয়তো আশেপাশের কোনো বাসা থেকে সাউন্ডটা পেয়েছিলি। তো এটা শুনে তো আরো অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কি ঘটলো। তো এরপরে খালাকে অথবা খালাতো বোনকে ব্যাপারে কিছু জানাইনি, ইনফ্যাক্ট তারা এখনো পর্যন্ত জানেন না। তো যতদিন এরপরে হায়দ্রাবাদে ছিলাম তাদের বাসায়, তো এরকম কোনো প্রবলেম হয়নি। তো এটাই আমার ছোট ঘটনা। এটাই আপনার ছোট ঘটনা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আবার পরবর্তী অতিথির কাছে তার দ্বিতীয় ঘটনাটি শুনতে। আপনি প্লিজ আপনার নামটা আরেকবার বলবেন এবং তারপরে আপনার ঘটনাটি প্লিজ শুরু করবেন। জি, আমি মোহাম্মদ ইব্রাহিম, আমি পেশা ইঞ্জিনিয়ার। রাসেল ভাই, আপনাকে আবার থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো ঘটনাটা এটা আসলে আমার নানা বাসার কেন্দ্রিক। বিষয়টা ছিল, নানা বাসাটা আসলে আমাদের খুব হন্টেড। আমরা সবসময় হন্টেড, ফার্স্ট থেকে আমি যে ঘটনাটা বললাম সেখান থেকে আমাদের ধারণাতে থাকে যে বাসাটা আসলে অনেক হন্টেড। তো সেকেন্ড ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আমার খালাম্মার সাথে ঘটে আর কি। এটা আসলে খালাম্মা অনেক, মানে তখন একটু বয়সে ছোটই ছিল। উনি তখন 5-6-এ পড়তো আপনার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। তো উনি ওই বাসাতে থাকতেন আর কি। তো নানাদের সাথে সবার সাথে একসাথে থাকতো। তো উনি ছোটবেলা থেকে খুব মার্বেল খেলা খুব পছন্দ করতো আর কি। তো মার্বেল খেলা উনি পারদর্শীও ছিল। ওই সময় আমাদের স্কুলের সাথে যারা খেলতো ওনার সাথে, ওই সময় তো মার্বেল খেলা খুব জনপ্রিয় ছিল। এটা 85-86-এর ঘটনা। তো উনি সবসময় জিততো আর কি। তো এই ঘটনা, তো উনি মার্বেল খেলার প্রতি এতটাই অনুরক্ত ছিল যে পরীক্ষার আগে ওনাকে মার্বেল খেলা থেকে ওঠানো যেত না, সবসময় মার্বেল খেলা নিয়ে ব্যস্ত থাকতো। তো মার্বেলের প্রতি তার একটা বিশেষ একটা আকর্ষণ জন্মে যায় এবং সেই সাথে উনি পুতুল নিয়ে অনেক খেলাধুলা করতো। পুতুলটা তার সেকেন্ড চয়েস ছিল আর কি। তো এই দুইটা খেলা উনি একসাথে খেলতো। ওনার একটা খেলার একটা ঘরও ছিল আলাদা, সেখানে একটা ড্রয়িং রুমের পাশেই একটা ঘর ছিল। তো উনি যেটা করতো, উনি রাতে নানির সাথে ঘুমাতো। তো এক রাতে উনি শোনে যে হঠাৎ করে ওনার বাসার ড্রয়িং রুমে জানলাগুলো খোলা ছিল, বাতাস ঢুকছে, হুহু করে বাতাস ঢুকছে ভিতরে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ঠিক এই সময় উনি শুনতে পান যে ওনা মার্বেল দিয়ে একজন খেলছে, এবং খেলছে একদম পুরো দমে খেলছে। সে জোরে জোরে মার্বেল মারছে এবং সে মার্বেল সে দপদপ করে যাচ্ছে, মার্বেলটা ধরতেছে, আবার সে মার্বেল সে আগের জায়গায় রাখতেছে। তো উনি তো একটু জেদি টাইপের ছিল, এখনো অনেক জেদি। তো উনি চিন্তা করছে যে কে আমার মার্বেল এত রাতে খেলতেছে। তো উনি একটু যাই দেখার জন্য চেষ্টা করছে। উনি বিছানা থেকে উঠে সরাসরি ড্রয়িং রুমে চলে যায়, কোনো কিছু চিন্তা না করি, কে মার্বেল নিয়ে খেলে, তার খবর আছে। তো মার্বেল যখন খেলার সময় উনি দেখে যে, হঠাৎ করে দেখে যে মার্বেলটা ওনার সামনে চলে আসছে, অনেকগুলো মার্বেল ওনার সামনে চলে আসছে, কিন্তু কাকে দেখা যাচ্ছে না। উনি ড্রয়িং রুমটা ভালো করে সার্চ করলেন, এদিক গেলেন ওদিক গেলেন, সার্চ করতে করতে কিছুক্ষণ পর উনি দেখলেন যে জানলার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পুরা কুচকুচে কালো একটা ছেলে। তার গায়ের রংটা একেবারেই কুচকুচে কালো, এবং অদ্ভুত বিষয় হচ্ছে তার মুখের বিষয়ে তাকে উনি খুবই অবাক হয়েছিল। বিকজ তার যে চোখ ছিল, আমাদের মানুষের সাধারণত চোখ থাকে উপরে, তার চোখ ছিল নিচে। আপনি আমাদের যেখানে চোখ থাকার কথা সেখানে ছিল তার মুখ, এবং যেখানে তার মুখ থাকার কথা সেখানে ছিল তার চোখ। তো এবং চোখের মধ্যে নীলাভ বর্ণ ছিল এবং বেশ আলো করেছিল। উনি এটা দেখে, তখনও ছোট মানুষ ছিল তো বুঝতে পারেনি এভাবে। তো উনি বলছে, তুই আমার বাংলাদেশে খেলোস কেন, তুই কে, তোকে আমি চিনি না, এখানে আসছিস কেন, সরাসরি কোশ্চেন করতেছে। তো ওই ওটা কি তার গম্ভীর স্বরে বলছে, অনেক সে ছোট বাচ্চা ছিল বাট তার কণ্ঠস্বর ছিল অনেক বড় মানুষের মতো। সে বলতেছে যে আমি তোর সাথে খেলতে চাই, তুই আমার সাথে খেলবি। তা আমার খেলার মতো তখন তার জেদ কমে নেই, উনি একটু করে বুঝতে পারতেছে। তারপরে উনি বলতেছে যে আমি তোর সাথে কিভাবে খেলবো, এক থাপ্পড় দিয়ে এখান দিয়ে বের করে দেব, মানে একটা জাস্ট তাকে তোমার স্ট্রাইক করছে আর কি, মানে হাত তুলতে গেছে এরকম। তো
তো এটা দেখে তো ওই সময় দেখা যাচ্ছিল যে ওই যে জিনটা, যেটা মানে আমরা পরে চিন্তা করেছিলাম ওটা জিন হতে পারে, ওটা খুব মানে রেগে গিয়েছিল। তো ওটা নাকি ওনাকে স্ট্রাইক করতে আসছিল। এই সময় নানি আবার ওনার সাথে তো নানি সহ ছিল, নানি দেখছে তার পাশে তার মেয়ে নেই। তো উনি হস্তহস্ত করে গেল, ব্যাঙ্গরুমে গিয়ে বাতিটা জ্বালাচ্ছে, মানে স্ট্রাইক করবে এই সময় উনি বাতিটা জ্বালিয়ে ফেলছে। তো দেখা যায় কিছুই নেই সামনে। তো খালমা বলতেছে আমার সাথে কি হয়ে গেল, এটা বুঝলাম না, কি হলো। তো উনি তার ঘটনাটা বললো যে দেখো যে আমার সাথে রাতে একটু মার্বেল খেলতেছে, আমি আসছি এরকম চেহারা, আমি তো বুঝতে পারি না, কিন্তু এখন তো অনেক ভয় লাগতেছে। তো পরবর্তীতে তাকে অনেক ঝাড়ফুঁক দেওয়া হয়েছে, হুজুর আসছে, অনেক কিছু করছে, কিন্তু এখন আমরা মনে করি এটা পজেস। খালাম্মার একটা বাচ্চা ছিল আর কি, ওটা 9 মাস বয়সে মারা গেছে। তো আমরা পরবর্তী চিন্তা করছিলাম যে ওটাই বোধহয় এটাকে স্ট্রাইক করছে, এবং প্রায় নাকি ওনাকে রাতের বেলা সেটা সত্যের মধ্যে দেখা যায়। এই ছিল আমার ছোট একটা ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আরো একটা ঘটনায়। আমাদের সঙ্গে আমরা বলেছিলাম যে বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার প্লাস সেই সাথে একজন মানে চিত্রনাট্যকার, আরো অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, তিনি আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছেন এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা শুধুমাত্র মনপুরাই তো নয়, মনপুরা ছাড়াও তার অসংখ্য নাটক আপনারা টিভিতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, সবাই চেনেন গিয়াসউদ্দিন সেলিমকে। তো তিনি আজকে একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তার একটা ঘটনা আমরা এই মুহূর্তে শুনবো। আশা করছি আপনাদের সবার ভালো। খুব ছোটবেলায় আমি একবার ভূতের পাল্লায় পড়েছিলাম। আমি যখন 7-8 বছর বয়স, 8 বছর বয়স, সেই সময় আমরা 2-3 জন মিলে, তো যে ভূতটার পাল্লায় পড়েছিলাম ওই ভূতটার নাম হচ্ছে দিয়া ভূত, লোকালি বলে। বেসিক্যালি দিক হারানো, যে ভূতের প্ররোচনায় মানুষ দিক হারায় সেই ভূতকে দিয়া ভূত বলে আমাদের লোকালি। এবং এরকম একটা ভূতের গল্প আমি এখন বলছি। সেটা হচ্ছে যে আমি তখন ক্লাস 2-তে পড়ি, সম্ভবত 2-তে পড়ি। আমার 8 বছর মতো বয়স। চৈত্র সংক্রান্তির মেলা। আমি যখন গ্রামে থাকি, আমাদের গ্রামে তখন ইলেকট্রিসিটিও ছিল না, এরকম রিমোট গ্রাম। ওই সময়ে আমি, আমার চাচাতো ভাই, আমার সমবয়সী, এবং আমার একটা বন্ধু পাশের বাড়ির কুদ্দুস, আমরা 3 জনই সমবয়সী, 8 বছর 9 বছর আমাদের বয়স। তো আমরা গেছি আমাদের গ্রাম তার থেকে একটু দূরে অন্য আরেকটা গ্রামে, দেবীপুর, ওইটা হিন্দু অধ্যুষিত একটা গ্রাম। ওখানে চৈত্র সংক্রান্তির মেলা, ওখানে লোকালি এটা গড়েয়ার মেলা বলে। তো ওই মেলায় আমরা গেছি দুপুরের পরে। তারপরে যাওয়ার পরে মেলা খুবই অপূর্ব, এখনো আমার চোখে ভাসে। ওখানকার নাগরদোলা, কি নানা ভাজা পোড়া, নানা রকম দোকান, লোকজন, জায়গাটা খুব সুন্দর ছিল। তো আমরা এটা ওইটা কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এবং কখন যে আসলে হুপ করে রাত নামলো আমরা টেরই পাইনি। তারপরে আমরা ফিরবো, এবং আমরা 3 জন তো শিশু, আসলে 8-9 বছর তো শিশুই, 3 শিশু। আমরা প্রত্যেকে আসলে লুঙ্গি পরা, আমরা গ্রামে লুঙ্গি পরতাম, লুঙ্গি, শার্ট আর স্যান্ডেল ছিল বোধহয়, স্পঞ্জি স্যান্ডেল। তো আমরা ফিরছি। তো আমাদের ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসার জন্য মাঝখানে একটা একদম বড় একটা পাথার, মানে ক্ষেত, ধান ক্ষেত, অনেক বড়। এই মাছ থেকে ও মাছটা প্রায় দেখাই যায় না দিনের বেলায়, দূরে একটু একটু দেখা যায়, রাতের বেলা তো সেটা আর প্রশ্নই ওঠে না। যাই হোক, আমরা 3 জন রওনা করলাম, কোনো বয়স্ক লোক আমাদের সাথে নাই, এবং আমরা ঘুরছি তো ঘুরছি, হাঁটছি তো হাঁটছি, আমাদের রাস্তা শেষ হচ্ছে না, এবং আমাদের মনে নাই যে আমরা আসলে কতক্ষণ ধরে হাঁটলাম। এবং আমরা এই বিরান পাথারে খালি ঘুরে বেড়াচ্ছি, কোন দিকে যাচ্ছি কিচ্ছু ঠিক নাই। এবং এর মধ্যে আমার চাচাতো ভাই ও কান্নাকাটি শুরু করলো। তারপরে আমার যে বন্ধু, ও একটু সাহসী ধরনের ছিল। তারপরে আমি ঠিক কি ভয় পাবো, ভয়ই লাগছে, কিন্তু আবার ওর কান্না দেখে আমার আর মনে হচ্ছে আমি ভয় পেলে হবে না, এরকম কি সব মনে হচ্ছে ওই সময়। এবং অনেক দূরে দেখা যায় যে একটু আগুন জ্বলে, আবার নিভে যায়, এবং এগুলো দেখে আরো ভয় আমাদের মধ্যে পেয়ে বসছে। এবং আমরা 3 জনের হাত ধরে খালি হাঁটছি, হাঁটতে 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 আমরা কোথায় গেছি জানি না, হঠাৎ দেখেছি একটা গ্রাম মতো জায়গা, এবং আমাদের যে জায়গায় আমাদের আসার কথা তার থেকে আমরা আরো 4-5 কিলোমিটার দূরের এক গ্রামে গিয়ে উপস্থিত হয়েছি। তো সৌভাগ্যক্রমে ওখানে আমাদের যে কুদ্দুস, ওর ফুফুর বাড়ি, এটা ওরা চিনতে পারলো আমাদেরকে। তারপর বাড়িতে নিয়ে আমাদেরকে বললো যে তোমরা লুঙ্গিটা উল্টা করে পড়ো। আমরা আবার লুঙ্গিটা উল্টা করে পড়লাম। তারপরে এবং বাড়িতে কোনো পুরুষ নাই যে আমাদেরকে পৌঁছায় দিবে বাচ্চাগুলোকে।
তারপরে ওর ফুপু আমাদেরকে একটা বড় খড় দিয়ে তৈরি একটা অনেক বড় ইয়ে বানিয়ে দিল, আগুন থাকে এটার মধ্যে, ঠিক মশাল না, মানে জিনিসটা যে খড় দিয়ে অনেক লম্বা, এক মাথায় আগুন জ্বালালে এটা প্রায় 1-1.5 ঘন্টায় আগুনটা থাকবে তোমার সাথে। এবং তারপরে আমাদেরকে দেখিয়ে দিল যে এই সোজা এইভাবে হাঁটা শুরু করো এবং এই আগুনটার সঙ্গে নাও, ভূত তোমাদের কাছে আসবে না। তারপর আমরা ঠিকই আসলে ওই আগুন নিয়ে হাতে ওর পুকুর দেখিয়ে দেওয়া রাস্তায় আমরা বহু রাতে বাড়ি ফিরলাম। এবং বাড়ি ফিরে তারপরে তো আর ভূতের টুতের ভয় নাই, মানে মারের ভয় অস্থির আমরা। এই আমার ভূতের আসলে অভিজ্ঞতা। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। হ্যাঁ, আমি মোহাম্মদ ইব্রাহিম, আমি একজন পেশা ইঞ্জিনিয়ার। রাসেল ভাইকে আবারও থ্যাংকস ফর কমেন্টিং মি। আর এই ঘটনাটা আছে এটা এবার পার্সোনালি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটা ঘটেছে লাস্ট 1-1.5 বছরের মধ্যেই, দ্যাট মিনস আমি বলতে চাই লাস্ট 2 মাসের মধ্যেই। তো আমার যে সাথে ঘটনাটা, আমি সর্বত আমি পড়াশোনার জন্য চাপের জন্য রাত জেগে পড়ি। রাত জেগে পড়ার কারণে ঘটনাটা যেটা ঘটতো আর কি, মাঝে মাঝে মনে হতো যে বাসাটা অনেক হন্টেড। আমার কাছে নিজে বাসাটা অনেক হন্টেড মনে হতো। মানে অনেক সময় দেখা যেত যে পাখির ঘরের মধ্যে অথবা আমার রিডিংয়ের মধ্যে হয়তো অনেক একটা বইয়ের একটা বিশাল শেলফ পড়ে গেছে, অথবা আমার ড্রয়িং রুমের মধ্যে কেউ দরজায় নক করতেছে, অথবা ড্রয়িং রুমের যে টেবিলটা আছে সেটা কেউ নক করতেছে। এমন অনেক ঘটনাই ঘটছে, বাট আমি অতটা প্রেফার করতাম না আসলে কি ঘটনা ঘটে। এগুলো অনেক সময় হয়, আমার আম্মু বলতো যে অনেক রাতে পড়লে এটা মনে হয় দুষ্টু দিন করে থাকে, ডোন্ট বোদার ইট। তো যাই হোক, চলছে এভাবে। তো একদিন রাতে যেটা ঘটেছে আর কি, ঘটনাটা সেটা একটু বেশি হরর ছিল আমার জন্য। সেটা হচ্ছে আমি তখন পড়তেছি, রাত 12টা থেকে পড়া শুরু করলাম, ইঞ্জিনিয়ারিং বইটা পড়তেছি, ডিজাইন করতেছি, আঁকছি, আর্ট করছি। এই সময় ঠিক 3টার সময় যখন হয় তখন আমার একটু পানি খেতে ইচ্ছা করে। তো আমি উঠে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে পানি খেয়ে আসলাম। তো পানি খেয়ে আসার পরে যেটা বললাম, আমি যখন টেবিলের মধ্যে ঠিক বসবো, এই সময় দেখলাম যে আমার পাশে যে ওয়াশরুমটা আছে, সেই ওয়াশরুমের উপরে একটা ছোট স্টোর হাউস আছে, যেটাতে আমরা সাধারণত যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের যে বা অন্যান্য যে ধরনের স্টোর রাখা যায় সেই জিনিস আমরা রেখে থাকি। তো হঠাৎ করে দেখলাম যে ওটা খুলে গেল। হ্যাঁ, আমি জাস্ট পানি খেয়ে বসলাম টেবিলে, চেয়ারের মধ্যে বসলাম, বইটা জাস্ট খুলবো, এই সময় দেখলাম যে খুলে গেছে। আর ধপকুল করতে কিছু একটা পড়লো, এবং ওটা আমি জাস্ট চুলের একটা সাইড দেখছি, আমি পুরোপুরটা চেহারাটা দেখি নাই। তবে যেটুকু আমি মনে করছি যে এটা কোনো মেইলি কোনো মানুষের একটা অবয়ব হবে। এটা খুব অনেক জোরে পড়ছে, আমার সামনেই পড়ছে, ঠিক আমার থেকে 6 ফিট লেফট সাইডে হবে এটা। তো আমি ভরকে গেছি কি হলো, এবং এটা এত জোরে যাচ্ছে। সাপোজ মনে করি আমি যদি ঘরের মধ্যে জোরে জোরে পানি ভর্তি বোতল যদি ফেলি, ঘরের মধ্যে ধপ ধপ সাউন্ড যেরকম হবে, এরকম সাউন্ড করে সে ড্রয়িংয়ের মধ্যে চলে গেল। এটা আমার কাছে আমি অবাক, আমি হতবিহ্বল হয়ে গেছি যে কি করবো, এই ডানা যেতে পারছি না, বামা যেতে পারতেছি না। আসলে হঠাৎ এটা কি ঘটে, আমার এটাতে খুলেছে রেজিস্টার হাউসের যে দরজাটা ছিল, এটা এখনো লড়তেছে, এতটাই এটা রিয়েলিস্টিক ছিল। তো আমি ফার্স্টে করলাম কি, এখন কি করে বুঝতে না পেরে আমার ঠিক টেবিলের সামনে একটা চার্জার লাইট ছিল, চার্জার লাইটটা অন করলাম, বিকজ ওই ড্রয়িং রুমে বাতি জ্বালানোর সাহস আমার ছিল না। তো আমি জেলে সারা ঘরে ঘুরলাম, মনে হয় কোনো চোর ঢুকছে বাসায়। আমি যেটা চিন্তা করলাম ফার্স্টে, যে অনেক সময় থাকতে পারে না, দেখছি তো আমার গোমর ধরে আসছে, আমি রাত ভর পড়তেছি, তো এটা ভাবছি যে আজকে মতো চান্স নেই, চলে যাই। তো কিন্তু আমি সারা ঘর খুঁজলাম, কোনো চিহ্নই পেলাম না। তবে একটা জিনিস পেলাম, সে যখন ফ্লোরে পড়ছে, সে ফ্লোরে পড়ার সময় আমাদের ফ্লোরের মধ্যে সে দেখলাম অনেকগুলো চালের কুড়া ফ্লোরে ছড়াছিটে আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের ওখানে যেটা ছিল, যে স্টোর হাউসটা ছিল, ওটার ভিতরে একটা চালের কুড়াটা বক্স ছিল। ওটা যখন পড়ছে, তো সেটা নিয়ে সে গ্রাউন্ডে ড্রপ করছে আর কি। তো আমি আমার আম্মুকে জাগালাম, বোনকে জাগালাম, সবাই উঠলো, সার্চ করলো, সারা ঘর দেখলাম, দরজা খুললাম, নিচের কলাপসিবল গেট আটকানো, পুরো বাড়িওয়ালার গেট আটকানো, কিন্তু কোথাও কোনো নোটিফিকেশন পেলাম না। যেটা মনে হলো যে এটা আসলে একটা হরিফিক কিছু। তো এই ঘটনার ঠিক 2 দিন পরে আরেকটা ঘটনা ঘটে আমার সাথে। সেটা হচ্ছে আমি ফজর নামাজ পড়ে যখন ঘুমাই, শুই যখন, তখন দেখছি যে আমার পাটা, মানে বাম পাটা হঠাৎ করে বেঁকে যাচ্ছে। এটা ওরা কি হতো, ফিজিওলজিস্ট অনেকে বলে থাকে যে এটা ফিজিক্যালি অনেক সময় ঘটনাটা ঘটে থাকে আমাদের শরীরে, কিন্তু আমি তখন জাগ্রত ছিলাম, আমি কিন্তু ঘুমন্ত ছিলাম না। হঠাৎ করে এটা কেন ঘটবে? তো পা বাঁকছে তো বাঁকছেই, তো বাঁকছে এই সময় আমি দেখলাম যে আলো তো বাসা লাইট জ্বালানো ছিল, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, বাট মশারির ভিতরে আমি ঘুমিয়ে গেছি, এরকম একটা ভাব। কিন্তু চোখ খুলে দেখতে যাচ্ছে, আমি হঠাৎ করে সব অবস্থা থেকে বসে পড়ি, সব সঙ্গে সঙ্গে ওটা চলে যায়, ধাক্কা দিয়ে একটা চলে যায়।
এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা ঘটে আমার সাথে, এটা আমি আমেরিকা সেন্টারে প্রায় পড়াশোনা করতে যাই, তো ফেল আইএলটিএস পাশাপাশি অনেকগুলো পড়াশোনা করতে যাই। আমার বাসাতে জাস্ট 5 মিনিটস একটা দূরত্ব ডিস্টেন্স আর কি। তো আমি সাধারণত হেঁটেই যাই। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে আমি এটা না হেঁটে আমি সেদিন রিক্সা ভাড়া করি আর কি। তো বৃষ্টিটা তখন থেমে গেছে, কোনো বৃষ্টি নেই, বাতাসও নাই, দমকা কোনো হাওয়াও নেই। কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে যে রাস্তাটা তেমন কোনো কাটাও ছিল না, বিকজ আমাদের ইউনিয়ন পরিষদ ছিল, ওটা ইউনিয়ন পরিষদের ওখানে মাত্র রাস্তাটা তৈরি করা হয়েছে। তো আমি রিক্সায় উঠছি, রিক্সার রাস্তা প্লেন, রিক্সা যাচ্ছে, হঠাৎ করে দেখলাম একটা দমকা হাওয়া আসলো। দমকা হাওয়া আসে আমাকে এটা হিট করে না, আমি বুঝতে পারলাম রিক্সাওয়ালাকে ফার্স্টে এটা হিট করছে। তো হিট করার পরে সে রিক্সাটা জাস্ট 3টা পাক খায়, ওই জায়গা থেকে পাক খেয়ে উল্টে যায়, এবং আমি তো আহত হয়েছি তো বটে। তো রিক্সাওয়ালার জন্য খুব খারাপ লাগছে, বেচারার বুকের এবং পায়ে বেশ ক্ষত স্থান দেখা দিয়েছে। পাশে মা ও শিশু ক্লিনিক ছিল, সেখানে আমরা ধরাধরি করে নিয়ে যাই। আমিও বেশ স্ক্র্যাচ পাই আর কি হাতে এবং পায়ে। কিন্তু এখনো সে ঘটনা কোনো ব্যাখ্যা পেলাম না যে কেন বাতাসটা এসে ধাক্কা দিল আর কেন আমরা এভাবে উঠলাম। কারণ ওই সময় মানে জাস্ট দিনের বেলা ছিল এবং বেশ সূর্য বেশ আলো ছিল, তেমন একটা বাতাসও ছিল না। বৃষ্টি তো হয়ে গেছে সকালে, আমরা যখন যাচ্ছি তখন বিকালে, আর রাস্তায় হালকা পানি ছিল। কিন্তু সেই পানিতে তো যদি রিক্সা যদি ধাক্কাও খায় এভাবে তুলতে জানার কথা না। তো এটা আমার কাছে খুব অবাক লাগছে, আমি এখনো কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি আর কি। তো এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব। এটা হচ্ছে একটি হন্টেড একটা কোচিং সেন্টারের মানে এক্সপিরিয়েন্সেস। সো আই এম গোইং টু শেয়ার ইট উইথ ইউ নাও। তো এটা দিনের বেলায় ঘটে। আমি আগে ডিসক্রিপশন দিই। কোচিং সেন্টারটা হচ্ছে 6 তলা একটি কোচিং সেন্টার, এবং যেটা হয় যে একতলায় ক্লাস হয় বেশিরভাগ টাইমে। দিনের বেলা সন্ধ্যাবেলা যখনই হোক একতলায় ক্লাস হয়, উপর বাকি তালাগুলো বেশিরভাগ সময় তালা থাকে এবং 6 তলায় মাঝে মাঝে ক্লাস হয়। তো এটা আমার কাজিন, ওর নাম কারার, ওর সাথে ঘটা। দিনের বেলায় একটা সময় থাকে যখন সবকিছু মোটামুটি ফাঁকা এবং কোচিং সেন্টারের উপর তালাগুলো পুরোপুরি ফাঁকা থাকে। ইউজুয়ালি এই টাইমটা হয় 2টা থেকে 3টার মাঝখানে। কোনো এক কারণে সেদিন কারার তাড়াতাড়ি চলে যায়। 6 তলায় তার ক্লাস হয় এবং হাতে গোনা 2-3টি টিচার খালি সপ্তাহে 3 দিন 6 তলায় ক্লাস নিত, এছাড়া কেউই নিত না ক্লাস ওখানে। আর বলতে গেলে মানে বন্ধ হয়ে থাকতো পুরো ফ্লোরটা। সেই দিন কারার যে ফ্লোরটা খোলা পায় এবং সে তার ক্লাসরুমে গিয়ে বসে। একা একা সে বসে বসে বই পড়ছিল এবং এমন সময় সে শুনতে পেল যে তার নাম ধরে কে জানি ডাকছে। তো সে উঠে এবং সে হাঁটা শুরু করে। মানে সে জানতো যে এরকম মানে ছোটখাটো সুপার ন্যাচারাল জিনিস ওখানে ঘটে। সে ভাবলো যে হাঁটলে তার মনে আর এসব আসবে না। কিন্তু হাঁটতে গিয়ে কখনো মনে হচ্ছে যে কেউ কানের কাছে এসে ফু দিচ্ছে, কখনো মনে হচ্ছে তার চুল কেউ পিছন থেকে টানছে। একটা পর্যায়ে সে ডিসিশন নিল যে না, এখানে আর আমি থাকতে পারবো না একা একা, আমি নিচে তালায় চলে যাব। তো ক্লাসরুমে ঢুকলো তার ব্যাগটি নেবার জন্য, অ্যান্ড তখন সে দেখলো যে একটা শ্যাডো আকৃতি কিছু মাত্র তার ব্যাগের কাছ থেকে ঠাস করে সরে পড়লো। এটা কি ছিল এটা নিজেও সে বলতে পারছে না। ওর সাহস কিছুটা দেবে যায় এবং ব্যাগটি সে নিল এবং সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। ন্যাচারালি এমন সময় দৌড়ানোটা স্বাভাবিক, কিন্তু হি ডিড নট ওয়ান্ট টু প্যানিক অ্যাবাউট দিস। সে নর্মালি ব্যাপারটা নিল অ্যান্ড চোখে বুঝেছে এই ব্যাপারটা হতেই পারে হ্যালুসিনেশন অর সামথিং। যদিও সে নিজের ভিতরে যে ছিল যে চোখের ভুল নাই, আমি নিজে দেখছি জিনিসটা ক্লিয়ারলি। তো দরজার কাছে এসে পড়ে আর 6 তলা থেকে নিচে নামবে, এমন সময় পিছন থেকে ওর নাম ধরে কিছু একটা উইয়ার্ড ভয়েস তাকে বলে উঠে যে কেন যাচ্ছ, থাকো। এভাবে ক্লিয়ারলি ওই জিনিসটা শুনতে পারে এবং খুব সাহসে সে পিছনে ফিরলো এবং দেখে যে সেখানে কেউ ছিল না। অ্যান্ড হি ওয়াজ লাইক, সেটা তখন ভাবলো আমি যদি চিল্লাই এখন কিছু আমি চিল্লাবো। তো সে বললো যে কেউ এমন করছো আমার সামনে আসো, আর সামনে না আসতে পারলে চালে না চলে যাও, চিল্লায় বললো। তো সাহস দেখালো আর কি। তারপর সে ওর সাথে কি ঘটনা ঘটে সেটা ওকে জিজ্ঞাসা করলে ওর একটাই উত্তর যে আমার মনে নেই। মানে সেদিন টিচার যখন উপরে আসে কারারকে বাথরুমে পায় এবং সে অনেক অস্বাভাবিকভাবে পায়। মানে তার হাতে খামচি দাগ ছিল এবং কোমরের মানে তার মাথাটা অলমোস্ট ঢুকানো ছিল, মানে উল্টাও করে। এবং তার মানে সেদিন যদি টিচাররা ওকে নাই মানে
রেস্কিউ করতো সে হয়তো বা বাঁচতে পারতো না। এরপর থেকে যেটা হয়, ওকে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে ও কিছু বলে না, ও চুপ থাকে। এবং ওর মানে ও অনেক হাসি খুশি টাইপের একটা মানুষ ছিল, অনেকটা বদলে যায়, মানে অনেক চুপচাপ হয়ে যায় এবং অনেক উইয়ার্ড টাইপের হয়ে যায়। তো আরো ছোটখাটো ঘটনা সেখানে ঘটতেই থাকতো, যেমন আমার কাজিন আর ওর ফ্রেন্ডসরা একা থাকলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারতো। খালি সেটা নয়, মাঝে মাঝে 3 জন মিলে পুরো একটা খালি ফ্লোরে একটি ক্লাসরুমে বসে গল্প করছে। এমন সময় তাদের গল্প মাঝখানে শুনতে পাওয়া যায় যে কোনো একটি অচেনা ভয়েস হাসছে। সবাই তখন চুপ হয়ে যেত, কারণ তারা জানে যে এই হাসি তাদের মধ্যে কারণ নয়। মাঝে মাঝে মাগরিবের আজানের সময় গার্জিয়ানসরা 5 তলার কোনো বন্ধ ক্লাসরুমে জানালার পাশে দেখতে পারতো যে লম্বা চুল আনা কোনো মেয়ে সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে এবং তাদের দিকে অনেক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দারোয়ানকে মানে ডাকতে ডাকতে চোখের পলকে মেয়েটি গায়েব। কেমনি হলো, কিভাবে হলো কেউ জানে না। পরে দারোয়ানকে জিজ্ঞাসা করলে জানা যায় যে আসলে ওই ফ্লোরটাতে কেউ তখন ছিল না, ইনফ্যাক্ট ফ্লোরটা বন্ধ থাকে সবসময়। আমার কাজিনের সাথে সেই ঘটনাটি ঘটার পরে আমার চাচি আমার কাজিনদের সেই কোচিং সেন্টার থেকে ছাড়িয়ে দেয়। টিচারদের প্রাইভেসির কারণে এইসব ঘটনা সেরকম কাউকে বলা হয়নি। তো মাঝে মাঝে আমার কাজিন কোচিং সেন্টারে যেত এবং সে নিজেও মানে নুপুরের শব্দ শুনেছে যে মাঝে মাঝে। তো আমার কাজিনের গার্লফ্রেন্ড, মানে সরি আমার আরেকটা কাজিন যে ওখানে পড়তো, ওর বয়ফ্রেন্ড একদিন সিঁড়ির পাশে বসে স্মোক করছিল। এমন সময় সে শুনতে পারলো যে ওর গার্লফ্রেন্ড মানে আমার আরেকটা কাজিন, ওর নাম বাঁশুরি, মানে বাঁশুরি কণ্ঠে কেউ তার পিছন থেকে বসে যে মানে এরকম করে না। তো শাবাব, ছেলেটার আমার কাজিনের বয়ফ্রেন্ডের নাম শাবাব ভয় পেয়ে যায়, এবং কারণ সেদিন সে বাঁশুরিকে এয়ারপোর্টে দিয়ে আসে, সে দেশে বেড়ে যাচ্ছিল। তো পিছন ফিরে দেখে যে সেখানে কেউ নাই। তো কে ওর বয়সে এই কথাটা বললো? আর ও জানে যে কোচিং সেন্টারটা পুরো বন্ধ, কেউ নাই, ও একা বসে বসে এখানে স্মোক করছে। তো ভয় পায়, ও ভয় পায়, এর জন্য সে উঠে যে সে বের হতে যাবে, তখনই সে শুনতে পায় যে নুপুর পরা কোনো কিছু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে এবং মানে আস্তে আস্তে হেঁটে চলে গেল। সে ভয় ওখান থেকে বের হয়ে চলে আসে। তো এত ঘটনা ঘটার পর কারও সাহস হয়নি যে এইসব কি এটা বাইর করার। পরে শাবাব এবং তার কিছু ফ্রেন্ডস এটা নিয়ে সিরিয়াস ইনভেস্টিগেশন করে এবং তারা জানতে পারে যে এখানে বেশি দারোয়ান টিকতো না, কেয়ারটেকাররাও থাকতে চেত না। এটা সত্যি কথা, কারণ সবাই নিজেই দেখতো যে প্রায় 2-3 মাস পর পরই নতুন দারোয়ান আর কেয়ারটেকার আসতো। বেশি হলে 2-3 মাস টিকতো, মাঝে মাঝে তো 1 মাসও টিকতো না। এই দারোয়ান চাচা যে ছিল সে কখনো রাত হলে কোচিং সেন্টারে থাকতো না এবং ভুল করেও সন্ধ্যার সময় বা দিনের বেলাও একা একা কোনো ফ্লোরে একা যেত না, কারণ সেও কিছুটা এসব ঘটনার ভুক্তভোগী ছিলেন। একসময় এক দারোয়ান একা একা নিজের মতো বিল্ডিংটি বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণবশত তার বাদটি হয়নি এবং অবশেষে তার সাথে কোনো একটি ঘটনা ঘটে। সে তারপরের দিন না বলে গ্রামে চলে যায় এবং ঠিক 4 মাস পরে খবর আসে যে সে মারা যায় এবং তার মৃত্যু খুব অস্বাভাবিক ছিল। এটা ঠিক বলা যায় না যে এই সব কিছু এই বিল্ডিং এ কিছু দেখার কারণে হয়েছিল বলে কোনো প্রুফ নেই, আর এটা রুমারও হতে পারতো। তো শাবাবের অনেক কানেকশন দিয়ে এই লোকটির ফ্যামিলি অ্যান্ড গ্রাম বের করে এবং হি ট্রাভেলড অল দ্য ওয়ে টু নেত্রকোনা। সেখানে তার ফ্যামিলির সাথে কথা বলে জানতে পারে যে লোকটি অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, ঘুমের মধ্যে চিল্লাতো এবং কাঁদতে কাঁদতে বলতো যে আমার বাদ দেওয়ার মানে চেষ্টা করা উচিত ছিল না, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, চলে যাও তোমরা যেখান থেকে আসছো। তারা হুজুর থেকে ফু দেওয়ায় মানে হুজুরের কাছে ট্রিটমেন্ট করায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। হুজুররা বলে যে যা কিছু তার পিছনে পড়েছে সেটা তার উপরে অনেক রাগ এবং তারা অনেক খারাপ এবং তাকে কিছুতেই ছাড়বে না। আর তাকে কোনো এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়ার সাজেশন দেওয়া হয়, কিন্তু তাকে সেখানে নিয়ে যাবে তার আগের দিনই তাকে তার বাসার বাথরুমে কোমরের মধ্যে মাথার ডাবা পা উপরে অবস্থায় মৃত্যু পাওয়া যায় এবং বাথরুমে কোনো মানুষ ঢুকার মতো মানে ফাঁকফোকর ছিল না, যে অনেক কনজাস্টেড ছিল, তো মার্ডার কেস হওয়ারও কোনো চান্স না এটা। তো শাবাব এটা নিয়ে আরো ঘাটে মানে এইসব ঘটনায় এই বিল্ডিংটা নিয়ে আরো ঘাটে এবং জানা যায় যে এক সময় যখন ওই এরিয়াতে আন্ডার ডেভেলপ ছিল, অর্থাৎ যখন ধানমন্ডি পুরোপুরি জঙ্গল ছিল, ওই পার্টিকুলার জায়গায় মানুষ মার্ডার করে ওখানে ফেলে দেওয়া হতো। এবং আফটার সাম পিরিয়ড অফ টাইম ওখানে কালো জাদু প্র্যাকটিস করা হতো একবারে ওই পার্টিকুলার স্পটটাতে।
একজন সোর্স থেকে জানা যায় যে সেদিন একটি ফ্যামিলি একমাত্র মেয়েকে মেরে ফেলে দেওয়া হয় এবং বাবা মা ওয়ান্টেড হার ব্যাক উইচ ওয়াজ টোটালি এগেইনস্ট দ্য ন্যাচারাল সার্কেল বিকজ শি ওয়াজ অলরেডি ডেড। কিন্তু কোনোভাবে জানতে পারা যায় যে ওখানে কোনো একটা তান্ত্রিক মরা মানুষ ফেরত আনতে পারে। তো সেই তান্ত্রিককে নিয়ে তারা সেখানে যায়, কিন্তু মেয়েটিকে তো আনতে পারে না, আনতে পারে তো আনতে পারেনি, উল্টো এমন কিছু এনেছিল যেটা ওই তিনজন অর্থাৎ মা বাবা এবং তান্ত্রিক আগুনের জ্বলে জ্বালিয়ে মেরে ফেলে। এটা আবার ওখানকার অনেক মানুষ দেখেছে, কারণ তারা আগুনে জ্বলতে দৌড়াচ্ছিল সেখানে, কিন্তু যতক্ষণে তাদেরকে বাঁচানো যেত তারা মারা যায়। সেই রাস্তাটি এখনো অনেক ডেভেলপড ওখানে। সেইখানে কোচিং সেন্টারটি হওয়ার আগে একটি ফ্যামিলি থাকতো পুরো বিল্ডিংটি নিয়ে, জয়েন্ট ফ্যামিলি থাকতো। সেই জয়েন্ট ফ্যামিলিতে মোট 4টি ছেলে মেয়ে মারা যায় সুইসাইড এবং অস্বাভাবিকভাবে। এরপরে তারা বুঝতে পারে যে এই বাড়িতে সিরিয়াস প্রবলেম আছে, আর এর জন্য তারা বাসাটি বিক্রি করে চলে যায়। শুধু তা নয়, ওই কোচিং সেন্টারে একটি রুম ছিল নিচের তলায়, যেটা সব সময় বন্ধ থাকতো। রুমটিতে লাইট 5 মিনিটের বেশি টিকতো না, এবং এটার চাক্ষুষ প্রমাণ আমি, আমার কাজিন এবং আমার চাচি। আমি তখন ক্লাস 5-এ পড়ি এবং প্রায় যেতাম আমার কাজিনকে আনতে কোচিং থেকে সন্ধ্যাবেলায়। তো চাচি অসুস্থ থাকতেন, তাই গরমে বসতে পারতো না। অন্য গার্জিয়ানদের মাঝখানে অনেক উপরে উঠতে পারাটা তার জন্য কষ্ট হতো। তো দারোয়ান বলেন যে আচ্ছা আপা, নিচের তলায় একটা রুম খালি আছে, কিন্তু ওখানে লাইট 5 মিনিটের বেশি টিকবে না। আমরা ভাবলাম যে হয়তো বা ইলেকট্রিক্যাল প্রবলেম, কিন্তু পরে আমরা ভাবলাম যে ওটা ইলেকট্রিক্যাল প্রবলেম, কিন্তু পরে 1 মান্থ দারোয়ান চেঞ্জ। আমরা দেখলাম যে কিন্তু পরপর 1 মান্থে দারোয়ান 19টি বাল্ব আমাদের চোখের সামনে চেঞ্জ করে, 5 মিনিট পরে ফেটে যায়। তো আমাদের সামনে ইলেকট্রিক্যাল মানুষ আনে এবং তারা বলে যে সার্কিটের তো কোনো সমস্যা নেই। তার ঠিক 2 মান্থ পরে আমি আর আমার চাচি ওই রুমে আবার চাচিকে নিয়ে গেলাম এবং আবারও সেম ঘটনা। তো আমার 2টা কাজিন, ওরা ভাই বোন, ওদের নাম কারার আর বাসুই। যারা A-level শেষ হওয়ার পরে আমরা কেউ সেখানে আর যাইনি। তো বাসুরি তার A-level শেষ হওয়ার পরে পড়াশোনা করতে কানাডা ফেরত চলে যায় এবং কারার অন্য জায়গায় টার্কিতে পড়াশোনা করতে চলে যায়। তো ওরা যখন রিসেন্টলি বাংলাদেশে ফেরত আসে, তো শাবাবের সাথে আমার কাজিন যে ঠিক হয়, তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওই কোচিং সেন্টারে যাবো। তো আমরা গেলাম, ওখানে একটি ডেভেলপারের সাইনবোর্ড বসানো এবং পুরো বিল্ডিংটা খালি, কিন্তু সেখানে সেই পুরানো দারোয়ানটা ছিল। সেই ব্যাচ যাওয়ার তো আমরা তার সাথে কথা বললাম। তো সে বলল যে সেই ব্যাচ যাওয়ার পরে আমার কাজিনদের ব্যাচ যাওয়ার পরে ব্যাচের একজন স্টুডেন্ট মেন্টালি ইল হয়ে যায় কোচিং সেন্টারে কোনো একটা ঘটনা ঘটার কারণে। আমাদেরকে ঠিক মতন ঘটনাটি বলতে পারেনি কিছু কারণে। তো সে গ্রামে ছুটিতে ছিল, এই কারণে সে বলতে পারে সে জানে না যে কি হয়েছিল এক্স্যাক্টলি ওই জায়গাতে। তো কিন্তু গার্জিয়ানসরা টিচারদের ধরে অনেক জোরে তারপরে বাসাটি বাধা দেওয়ার জন্য অনেক জোর দেয়, কারণ গার্জিয়ানরা বুঝতে পারে যে এই বাসাটায় যে এই যে মানুষটা যে মেন্টালি ইল হয়ে গেছে, এটার সাথে কোনো একটা সুপার ন্যাচারাল ঘটনা ঘটার কারণে হয়েছে। তো বাধা দেওয়ানোর পর সবকিছু নর্মাল ছিল, কিন্তু কিছু মান্থের জন্য একদিন সকালে একটি টিচার অ্যান্ড দারোয়ান কাকা এসে দেখে যে চারপাশে যে বাঁধটা দেওয়া ছিল, মাটির ঢাকনা ও হোয়াটএভার যেটা দিয়ে করে, ওটা উঠানের মাঝখানে ভাঙ্গা পড়া। এরপরে টিচাররা ডিসিশন নেয় যে এভাবে এখানে পড়ানো যাবে না, তো ওরা এই জায়গাটি ডেভেলপারদের কাছে বিক্রি করে দেয়। সেই দিন আমি রিক্সা দিয়ে আসছিলাম এবং আমি দেখছি যে ওই জায়গাটা ভেঙে, সেই বিল্ডিংটি ভেঙে ফেলেছে। So this is my story. I hope you guys liked it and I hope you... প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন, কি করেন আপনি, তারপর আপনার ঘটনাটা শুরু করবেন। হ্যালো বন্ধুরা, আমি সজল। আমি মিরপুর থেকে এসেছি। আমি এখানে একটি পার্ট টাইম জব করি। আমার ঘটনাটা আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখনকার ঘটনা। আমরা তখন বগুড়া শেরপুরে থাকতাম। তো আমাদের বাসাটা ছিল পৌরসভার একটু বাইরের দিকে, তো একটু গ্রামের মধ্যে ছিল। তো সেখানে আমরা যে বাসাটায় থাকতাম, তো আমি রাতের বেলা পড়াশোনা করার অভ্যাস ছিল আমার। তো আমি একটা কাজ করতাম, সেটা হলো আব্বু আম্মু যখন শুয়ে পড়তো তখন আমি একটু বাইরে বের হয়ে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। আমার ফ্রেন্ডরা রাতে আড্ডা দিত, তাদের সাথে আমি আড্ডা দিতে যেতাম। তো তাদের সাথে আড্ডা দেওয়ার কারণে আমি মাঝে মাঝেই রাতে বাইরে বের হতাম। একদিন রাতে যখন আমি তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছি, হঠাৎ আমি খেয়াল করি আমার পিছনে কে যেন হেঁটে আসতেছে।
তো তখন রাত প্রায় অ্যারাউন্ড 2টা থেকে 3টার সময়। তো আমি চিন্তা করি এত রাতে কে আসতেছে, সেই জন্য আমি পিছনে তাকাই। তো পিছনে তাকানোর পরে আমি কাউকে দেখতে পাই না। তো আমি ততটা কেয়ার না করে আবার হাঁটা শুরু করি। তো যখন আমি হাঁটা শুরু করি ঠিক আমার পিছনে আবার সেই একই সাউন্ড, কে যেন হেঁটে আসতেছে। তো এবার আমি ভাবি হয়তো আমার কোনো ফ্রেন্ড আমার সাথে শয়তানি করতেছে। দেন আমি একটা কাজ করি, হেঁটে যাওয়ার সময় রাস্তার একটা মোড় আছে। তো আমি সেই মোড়টা ঘোরার পরেই আমার ফ্রেন্ড, মানে আমি ভাবি যে আমার ফ্রেন্ড আসতেছে, তো ওকে ভয় দেখানোর জন্য আমি মোড়টা ঘুরে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি। তো আমি খেয়াল করি যখন আমি মোড় ঘুরে দাঁড়িয়ে পড়ি তখন ওই পাশ থেকে হাঁটার সাউন্ডটা বন্ধ হয়ে যায়। তো আমি ভাবি যে মোড়ের উপরে একটা বাসা আছে, তো মোড়ের ওই পাশ থেকে আমার ফ্রেন্ডের পক্ষে কখনো জানা সম্ভব না যে আমি এই পাশে দাঁড়িয়ে পড়েছি। সো আমি তখন একটু ভয় পেয়ে যাই। আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি শুয়ে পড়ি। আর পরের দিন সকালে ভাবি যে হয়তো ফ্রেন্ডরাই শয়তানি করছে, এটা মনে করে আমি আর কাউকে ব্যাপারটা বলি না। তো সেদিন রাতে যখন আমি আবার পরের দিন আমি যখন রাতে পড়তেছিলাম, তো রাতের বেলা পড়ার সময় আমার রুমের দরজায় কে যেন নক করলো। তো আমি ভাবলাম আমার আম্মু হয়তো খোঁজ নিতে আসছে যে আমি পড়াশোনা করতেছি কিনা। তো আমি বললাম কে, তো কোনো জবাব নেই। আমি আবার আস্ক করলাম কে, আবার নক করলো, কোনো জবাব নেই। তো এবার আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পরে আমি দরজায় কাউকে পেলাম না, শুধু একটু এক ঝলক ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো। আমি ওইখানে কাউকে যখন না পেলাম তখন আমি অবাক হয়ে গেলাম। আমি আমার আম্মুর রুমে নক করলাম। তো আম্মুকে আস্ক করলাম যে আমার রুমে কে নক করছে। আম্মু বলতেছে কই, বাসায় তো কেউ নেই, আমরা তো কেউ উঠি নাই, তুমি মনে হয় ঘুম ধরছে, তুমি শুয়ে পড়ো, তুমি হয়তো ভুল শুনছো। তো আমি ওইটা চিন্তা করি, শুয়ে পড়ি। তো বেসিক্যালি তারপর থেকে আমাদের এটা বলে রাখি, আমাদের ওই বাসাটা টিন শেড বাসা ছিল, আমাদের চালটা ছিল টিনের। তো আমি তারপর থেকে প্রায় রাতেই আমি লক্ষ্য করতাম আমাদের চালের উপর দিয়ে কে যেন হেঁটে, মানে হাঁটার সাউন্ড, মানুষের হাঁটার সাউন্ড পাইতাম আমি। প্রায় রাতেই যখন এরকম হাঁটার সাউন্ড পাইতাম তখন আমি একটু ভয় পাইতাম। আমি আমার আম্মুকে ব্যাপারটা জানাই, বাট আম্মু ততটা কেয়ার করে না। আম্মু মাঝে মাঝে বলছে যে কই, আমি তো রাতে কোনো সাউন্ড পাই না, তুমি মনে হয় ভুল শোনো। তো প্রতি রাতে আমি যখন এরকম শুনতে থাকি, কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকে। তো এর মাঝে একদিন দুপুরবেলা আমি বাসায় ছিলাম, তখন আমাদের মেইন গেটে কে যেন নক করে। তো আমি গেট খুলে দিই, একটা বয়স্ক লোক আর তার সাথে আরেকজন, তারা এসে আমাকে মানে বলতেছে যে তোমরা কি এই বাসায় থাকো? তো আমি বলি যে হ্যাঁ। তো বলছে বাসায় বড় কেউ আছে? তো আমি বলি যে হ্যাঁ আমার আম্মু আছে। তো আমি আম্মুকে ডেকে দিই। তারা বলে যে আচ্ছা আপনাদের বাসায় কি কাল রাতে কেউ এসেছিল? তো আম্মু বলে যে না তো। বলছে যে তাহলে কি আপনাদের বাসায় কোনো সমস্যা আছে? তো আম্মু বলছে কি ধরনের সমস্যা? বলছে এই জিন ভূত বা এই ধরনের কোনো সমস্যা আছে? তখন আম্মু একটু চুপ করে থাকে। তো বলে যে কেন, কি হয়েছে? তখন তারা যেটা বলে যে তারা গতকাল রাত 3টার দিকে আমাদের বাসার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো তারা হঠাৎ আমাদের বাসা থেকে একটু দূরে মানে যখন আসে, বাসার কাছাকাছি যখন আসে, তখন তারা খেয়াল করে যে আমাদের বাসার কানিতে একটা আগুনের মতো জ্বলতেছে। তো তারা ভাবে হয়তো কোনো আগুন জ্বলতেছে, বাট তারা যখন কাছাকাছি আসে ওইটা, তখন তারা দেখতে পায় যে আসলে আগুনটা মাটিতে না, মাটি থেকে 1-1.5 হাত উপরে আগুনটা জ্বলতেছে এবং আগুনটা মুভ করতেছে আমাদের বাসার দিকে। এবং কিছুটা সামনে আসার পরে আমাদের গেটের কাছাকাছি এসে আগুনটা আমাদের বাসার ভিতরে ঢুকে যায়। তারা তখন ভয় পেয়ে যায়, তখন আর সামনে আগানোর সাহস পায় না। অনেকক্ষণ তারা ওইখানে থেকে তারপর তারা সামনের দিকে আসে এবং এসে দেখে যে আমাদের বাসার গেটটা বন্ধ। তো এই জন্যই তারা আর কি এত পশ্চিনাস করে। এই কথা শোনার পরে আম্মু একটু ভয় পেয়ে যায়। তো তারা চলে যাওয়ার পরে রাতে আব্বু যখন অফিস থেকে আসে তখন আম্মা আব্বুকে ব্যাপারগুলো বলে। তো আব্বু বলে ঠিক আছে আমি দেখতেছি। তো ওই দিন রাতে আমি যখন পড়তেছিলাম, তো আমার টেবিলটা ছিল ঠিক জানালার পাশে। তো আমি যখন পড়তেছিলাম তখন হঠাৎ দেখি আমার জানালায় খুব জোরে একটা সাউন্ড হলো। তো খুব জোরে যখন একটা সাউন্ড হলো তখন আমি একটু চমকে উঠলাম। চমকে উঠে আমি জানালার পর্দাটা সরাইলাম। পর্দাটা সরানোর পরে আমি দেখি আমার জানালার পুরো ফ্রেম সহ একদম দেওয়ালের ভেতর থেকে একদম বাইরে বের করে নেওয়া। তো আমি এটা দেখে একটু ভয় পেয়ে যাই, আব্বু আম্মুকে ডাক দিই। তো আব্বুকে বলছে আব্বু মনে হয় চোর আসছিল, দেখেন জানলা ভেঙে ফেলছে। আব্বু বলতেছে যে এই দেওয়াল, এই জানালার ফ্রেম এটা দেওয়ালের মধ্যে থেকে বের করে নিতে 10 জন মানুষও পারবে না, এটা কোনো চোরের কাজ না, তুমি শুয়ে পড়ো, তুমি তোমার আম্মুর সাথে থাকো, আমি ওই রুমে শুচ্ছি, তারপরে এখন আর কোনো করার দরকার নেই, তুমি শুয়ে পড়ো, এটা সকালে আমি করবো নি, দেখবো নি। তো যাই হোক আব্বু ওই কথা বললে আর কিছু বলে না আমাকে, আম্মুর সাথে আমি আম্মুর সাথে থাকি ওই দিন।
পরের দিন আব্বু অফিস থেকে আইসা আমাকে বলতেছে যে এদিকে আসো। তো আমি আব্বুর কাছে গেলাম। আব্বু বলতেছে যে আমি একটা হুজুরের কাছে গেছিলাম, তো তুমি কি বেশি ভয় পাও? আমি বললাম যে না, ভয় না, আমার এই প্রবলেমগুলো তো প্রায় হচ্ছে। তো আব্বু বলছে, হুজুর আমাকে বললো যে তোমার সমস্যা আছে, বাট তোমার রাশির জন্য বা রাশি বা এই ধরনের কিছুর জন্য তোমার সামনে আসতে পারতেছে না, বাট তোমাকে সবসময় ভয় দেখাচ্ছে। তো আমি হুজুরকে বলছি যে আসলে এটা সমাধান কি, তাহলে একটা তাবিজ বা এই ধরনের কোনো কিছু যদি বন্ধ করে দেওয়া, আপনার দোয়া দুরূদ করে। তখন হুজুর নাকি বলছে যে আপনার ছেলের যে কারণে আপনার ছেলের সামনে আসতে পারতেছে না, আমি যদি কোনো বন্ধ করে দিই বা তাবিজ দিই, তাহলে দেখা যাবে যে আপনার ছেলের ওই রাশিটা কেটে যাবে। তো পরবর্তীতে যখন আপনার ছেলে ওই মানে তাবিজ বা ওই ধরনের কোনো সংস্পর্শ থেকে বা তাবিজটা যদি ওর শরীর থেকে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে সমস্যাটা আরো অনেক বেশি হবে। এই কারণে কোনো কিছু দিচ্ছি না, আপনার ছেলেকে রাতে একটু বের হতে না করেন, আর একটু সাবধানে চলাচল করতে বললেন, ধীরে ধীরে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এটা শোনার পরে আর কি আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে বেশি বের হবো না। বাট আমি তারপরও রাতে প্রায় 2-3 দিন পরেই আমি আবার একদিন রাতে বের হয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য যাই। তো সেদিন রাতে আমি যখন ফিরে আসতে থাকি, আমাদের বাসার কাছাকাছি একটা শিমুল গাছ ছিল। তো সেই গাছটার কাছে যখন আমি আসি, আমি খেয়াল করি যে গাছের উপরে অনেক খুব জোরে সাউন্ড হচ্ছে। সাউন্ডটা এমন, গাছের লোক মানে কোনো লোক যদি গাছে ওঠে বা ওঠানামা করে খুব তাড়াতাড়ি, তাহলে যেরকম একটা সাউন্ড হয় ডালপালার, ঠিক তেমন একটা সাউন্ড আসতেছে। তো আমি আর কি বেসিক্যালি তখন একটু ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি হাঁটা শুরু করি। আমি যখন গাছটার কাছাকাছি পৌঁছাই, তখন এই সাউন্ডটা আরো অনেক জোরে হইতে থাকে। তো আমি বেসিক্যালি মানে আমার একটা ইয়ার কারণেই আমি দাঁড়ায় পড়ি ওই জায়গায়, গাছের নিচে আমি দাঁড়ায় পড়ি। ভয়েই হোক বা যে কারণেই হোক, আমি গাছের নিচে দাঁড়ায় পড়ি। আর ঠিক তখন যে ঘটনাটা ঘটে, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেটা হলো যে গাছের উপর থেকে একটা শান্ত ধীর কিন্তু গম্ভীর একটা আওয়াজ, মানে গায়েবী ধরনের একটা আওয়াজ আমাকে শুধু বলে যে সোজা চলে যাও। আওয়াজটা আমি আজও ভুলতে পারিনি। আমি ওই কথা মনে হইলো আমার গা শিউরে ওঠে। আমি কিভাবে বাসায় আসছি আমি জানি না। তারপরে বাসায় আসার পরে আমি কি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে আমি বাসায় এই ঘটনাটা বলার পরে তারপর আমাদের ওই বাসাটা চেঞ্জ করি। আমরা কয়েকদিন পরে, ওই মাসের পরে আমরা ওই বাসাটা চেঞ্জ করি। তো বাসাটা চেঞ্জ করার পর থেকে আজ পর্যন্ত আমি আর এই ধরনের কোনো সমস্যা ফেস করি নাই। তো পরে আমি বুঝতে পারি বা আমার ফ্যামিলি বুঝতে পারে যে আসলে আমাদের ওই বাসাটাতেই কোনো সমস্যা ছিল, যার কারণে আমি এই ধরনের প্রবলেম বারবার ফেস করতেছিলাম। তো এটাই ছিল আমার ঘটনা। এখন তো আপনার আর কোনো প্রবলেম নাই নিশ্চয়ই? এখন কোনো প্রবলেম নাই, তবে আজকে আসার সময় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আসার সময়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি যখন এখানে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাকে বলছিল যে এই ধরনের কথা কারোর সাথে শেয়ার করবা না, বাট আমি কারোর সাথে শেয়ারও করতাম না। আমি যখন আব্বু আম্মুর সাথে এই ঘটনাগুলো শেয়ার করতাম, তখনই দেখতাম আমার প্রবলেমগুলো আরো বেশি হইতো। বাট আমি যদি চেপে যেতাম তাহলে কোনো সমস্যা হইতো না। ওকে, আশা করছি যে আপনার প্রবলেম থেকে আপনি মুক্তি পান এবং আপনার জন্য কোনো সমস্যা না হয়, সেটাই ইচ্ছা থাকবে আমাদের, সেটাই দোয়া থাকবে আপনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে। তার আগে একটা জিনিস জানিয়ে দেয়, সেটা হচ্ছে যে আমরা আপনাদের কথা চিন্তা করেই আরো নতুন নতুন সব বিষয় সংযুক্ত করতে চাচ্ছি ভূত এফএমে। আর সেটার মানে কি বলবো, যে সেটা সূত্র ধরে আমরা বলতে চাই যে আমরা যেতে চাই আপনাদের এলাকায় যে সমস্ত ঘটনাগুলো আছে, আপনাদের এলাকায় ঘটে সেই সমস্ত ঘটনাগুলো জানতে। আপনাদের এলাকায় নিশ্চয়ই সেরকম কোনো ঘটনা মানে অবশ্যই থাকা উচিতই, যে কোনো এলাকায় হয়তো একটা পুকুর রয়েছে, কোনো এলাকায় হয়তো একটা পুরনো রাজবাড়ি রয়েছে, কোনো এলাকায় হয়তো একটা পুরনো স্কুল রয়েছে, পরিত্যক্ত স্কুল বা হসপিটাল রয়েছে। এরকম কোনো বাসায় হয়তো কোনো একটা গ্রামে হয়তো একটা বট গাছ, শিমুল গাছ বা কিছু একটা রয়েছে যাকে নিয়ে অনেক ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো আমরা জানতে চাই, আপনাদের এলাকায় সরাসরি পৌঁছে যেতে চাই। তাহলে আপনারা যেটা করতে হবে, আপনাদের সেজন্য আমাদের একটু সাহায্য প্রয়োজন। আমাদের ভূত এফএম এর পুরো টিম যেহেতু যাবে, সুতরাং আপনাদের সাহায্য খুব দরকার। আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের এলাকার বর্ণনা দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। সেই সাথে আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে নিজেদের অডিও ক্লিপ পাঠাচ্ছেন। আমরা চাইবো যে আপনাদের পরিবারের অনেকেরও হয়তো এখানে আসার ক্ষেত্রে ঝামেলা আছে, হয়তো অনেকে আসতে চাইলেও আসতে পারেন না।
অনেকে হয়তো এত রাতে আসতে চান না। তো আমি যেটা চাই যে আপনারা যদি সত্যি আমাদের সাথেই থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনটাকেই ব্যবহার করতে পারেন বিরাট একটা মানে একটা টুল হিসেবে, এবং আপনি আপনার ফ্যামিলির যে সমস্ত মানুষজন একটু বয়োজ্যেষ্ঠ, যারা সিনিয়র, যারা মুরব্বী আর কি, তাদের ঘটনাগুলো আপনারা মোবাইল ফোনে কালেক্ট করে বা মোবাইল ফোনে আপনারা সংগ্রহ করে আমাদেরকে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা প্লে করব। আপনাদের এলাকায় যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, অনেকেই ছুটিতে গ্রামের বাড়ি যান, তখন হয়তো এমন মানুষ পাওয়া যেতেই পারে যাকে স্টুডিও পর্যন্ত আনা সম্ভব না, কিন্তু তিনি বেশ চমৎকার করে তার এক্সপিরিয়েন্সটা বলতে পারেন। সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিন। আমরা অনেক মানে আপনাদের এই ঘটনাগুলো অনেক মানে গুরুত্ব দিয়ে শুনি। সুতরাং আপনারা যেখানে যেটা পান সেটা আপনারা চাইলে, আপনার নিজের ঘটনা হতে হবে তার কোনো মানে নেই, তার ঘটনা আপনি চাইলে পাঠাতে পারেন অডিও ক্লিপের মাধ্যমে। আজকে আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে আরও একজন নতুন অতিথি। আমরা তার পরিচয় জানবো শুরুতে, এবং তারপরে তাকে অনুরোধ করবো তার ঘটনা বলার জন্য। প্লিজ আপনার নামটা একটু বলবেন, কি করেন, কোথা থেকে এসছেন, এবং তারপর আপনার ঘটনাটি। হাই লিসনার, আমি কাব্য, আমি মহাখালী থেকে এসেছি, আমি স্টুডেন্ট। ওকে, আমরা শুনি ঘটনা। আচ্ছা, ঘটনাটা 1.5 বছর আগে। আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে আমার ছোট মামার ওখানে যাই। আমার ছোট মামা বাংলাদেশের অনেক বড় একজন আলেম, ওনার বাসাটা সাভারে। তো সবাই মিলে আমরা যখন থাকতে গেলাম, তো তখন রুমে অ্যাকোমোডেশন প্রবলেম হচ্ছিল। তো রাতের বেলা মামা ঠিক করলেন যে মসজিদে ঘুমাতে পাঠাবেন। তো মামা চিন্তা করছিলেন যে কাদেরকে পাঠানো যায়, মসজিদে চিল্লাচিল্লি করবে না, গল্পগুজব করবে না। তো মামা আমাকে এবং আমার একটা কাজিনকে ঠিক করলেন, বললেন যে যা তোরা যে রাতে থাক। তো আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে, বাসা থেকে মসজিদ ছিল অনেক দূরে, একটা নদী পার হয়ে যেতে হতো, বেশ অনেকটাই দূরে। তো আমরা একটু লেটলি খাওয়া দাওয়া শেষ করে আমি আর ওই কাজিনটা বের হয়েছি বাসা থেকে। তো আমরা হেঁটে আস্তে আস্তে নদীর পাড়ে একটা বড় গাছ পড়ে, ওটা শিমুল গাছ সম্ভবত। তো আমরা ওখানে শিকড়ের উপরে বসে গল্প করছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে একটা লোক আসলো, একটা লোক লুঙ্গি পরা এবং টি শার্ট পরা। সে এসে আমাদেরকে বললো যে কে আপনারা। তো আমরা সাধারণত বুঝতে পেরেছি গ্রামের লোক যেন তো রাত্রেবেলায় দুটো ছেলেকে দেখে জিজ্ঞেস করতেই পারে। তো ভদ্রভাবে আমরা অ্যান্সার দিলাম, বললাম যে আমি মামার রেফারেন্স দিলাম। তো পরে বললো যে আপনারা তো মসজিদে যাবেন, তো বসে আছেন কেন, চলেন আমি আগায় দিয়েছি। তো লোকটা হাঁটছে আমাদের সাথে, আমরাও হাঁটছি, আমরা গল্প গুজব করছিলাম। তো উনি বললো যে এলাকাটা ভালো না, একটু তাড়াতাড়ি করে পা চালিয়ে চলে যান। তো এই কথাটা আমি কখনো শুনিনি, এই এলাকাটা খারাপ বা এই টাইপের কিছু শুনিনি কখনো। তো হেঁটে যাচ্ছি, আমরা যখন নদী পার হব, নদীর মাঝিকে আমি ডাক দিলাম, মাঝি আমার পরিচিত ছিল, আমি মামার ডাক দিলাম, ওই পারে ছিল। তো উনি আসলেন এ পাশে। আমাদের সাথে যে লোকটা আসছিল সে অনেকটা দূর থেকে, ধান খেতের মাঝখান দিয়ে যখন আমরা আসছি তখন সে বললো যে আমি আর যাবো না, আপনারা চলে যান, আপনাদের আর কিছু হবে না, আমি আপনাদেরকে এতটুকু দিয়ে গিয়েছি। কথাটা শুনে আমার কাছে ওয়ার্ড লাগলো। তো আমরা যখন নৌকায় উঠলাম, আমি তখন আমার কাজিনটার সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তো আমরা ওই পারে চলে গেলাম, রুমে গিয়ে আমরা শুয়ে টুয়ে পড়েছি। যারা সাভারে থাকেন তারা জানেন যে ওখানে পল্লী বিদ্যুতের কানেকশন থাকে, তো কারেন্ট চলে গেলে 2-3 ঘন্টার আগে আসে না। তো আমি আর আমার কাজিনটা ঘুমাচ্ছি, আমার মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, নিয়ার অ্যাবাউট 1:30টার দিকে। তো ঘুম থেকে উঠে আমি আমাদের রুমের ডেসক্রিপশনটা দিই, ওটা ছিল একদম মসজিদের মেইন রুমের একদম পাশে, একটু উঁচুতে। তো আমি কানে একটা ভাইব শুনলাম যে একটা সাউন্ড আসছে মসজিদের ভিতর থেকে, হয়তো বা কথাবার্তা বা কোনো সূরা পড়ছে এরকম। তো আমি মনে করলাম এত রাত্রেবেলায় গ্রামের লোকজন হয়তো বা তাহাজ্জুদের নামাজ পড়তে এসছে, বা মাদ্রাসা কোনো ছাত্ররা এসছে আমল করছে। তো আমি যখন মনে করলাম যে আচ্ছা একটু নদীর পাড় থেকে হেঁটে আসি, ফোনটা নিলাম। তো গান শুনতে শুনতে আমি বের হয়ে চলে এসেছি নদীর পাড়ে। এসে আমি দাঁড়িয়ে আছি বাতাসে, হঠাৎ দেখলাম যে অপোজিট ডিরেকশন থেকে রাস্তা ধরে আমার কাজিনটা হেঁটে আসছে। দেখতে একটু ওয়ার্ড লাগছিল, ওর চুলগুলো একটু বেশি উস্কো খুস্কো ছিল। তা আমি মনে করছি ঘুম থেকে উঠে এসছে, খেয়ালও করিনি। তো ও এসে আমাকে পিঠে টাচ করলো, হাতটা বেশ ঠান্ডা লাগলো, বেশ অনেকটাই ঠান্ডা ছিল, ন্যাচারালি অতটা হওয়ার কথা না। তো আমি তারপরে ও আমাকে বললো যে ঘুম আসছে না, তো চলো তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, ওযু করো, আমি আসছি। তো আমি আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যখন রিটার্ন করে চলে আসছি
আসছি, আমি যখন মসজিদের কাছে চলে আসছি তখন আমি ওকে দেখলাম যে ও মসজিদের সামনে দাঁড়িয়ে আছে এবং খুবই টেন্স, ঘামছে। আমি বললাম কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তো ও বললো যে তুমি কোথায় ছিলে? আমি বললাম কোথায় ছিলাম মানে? আমি তো নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তুমি তো দেখে আসলাম। বলো আমি দেখে আসলাম? আমি দেখে আসছি? আমি তো দেখে আসিনি, আমি দেখে নিয়েছিলাম। তো পরে আমরা রুমে ঢুকলাম, ঘটনাগুলো ও আমার সাথে শেয়ার করলো ওর কি ঘটেছে। আমি যে মুহূর্তটাতে নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম তখন ওর ঘুমটা ভেঙে গেছে। ও ঘুম ভেঙে উঠে দেখলো যে একটা সাউন্ড আসছে মসজিদের ভিতর থেকে। তো ও চিন্তা করেছে যে উঠে দেখবে কে এত রাত্রে আবার চোর টোর আসলো কিনা। তো টর্চ নিয়ে যখন বের হতে যাবে হঠাৎ করে দেখে যে আমি দরজাটা আসলাম। ওকে বললাম যে ঘুম আসছে না, ঘুমটা ভেঙে গেছে, তাহলে চলো তাহাজ্জুদের নামাজ পড়ি। এটা বলে আমি ওয়াশরুমের দিকে গিয়েছে, অজুখানার দিকে। তো অজুখানাটা এমন ছিল, ওটা ডেড এন্ড ছিল, ওদিকে গেলে শুধু অজুখানা আছে এবং বাথরুম আছে সাথে। ও আমাকে স্পষ্ট দেখেছে যে আমি রুম থেকে বের হয়ে ডান দিকে টার্ন নিয়ে জাস্ট অজুখানাতে গিয়েছে। ও বের হলো আমার পিছনেই, বের হয়ে অজু করেছে। তারপর ও আমাকে খুঁজে পাচ্ছে না। আমি আর কোথায় গেলাম, ও খুঁজে পাচ্ছে না। তো পাচ্ছে না, সবগুলো টয়লেট চেক করেছে একটা একটা করে, দেখলো যে আমি নেই। তখন ও ভয় পেয়ে গেল যে কি ব্যাপার, কাব্য কোথায়। আমি সেম জিনিসটা দেখেছি, আমি ওকে দেখেছি নদীর পাড়ে যেখানে ও যাওয়ার কথা ছিল না। এই কাহিনীতে যখন ও আমাকে বলছেন তখন চিন্তা করলাম যে তাই তো, ও তো ঘুমিয়েছিল, ও রাস্তার অপোজিট ডিরেকশন থেকে আরেকদিক থেকে কিভাবে আসলো। পরে আমরা রাতে ঘুমাতে পারলাম না। তো এইভাবে করতে করতে ফজরের টাইম হয়ে গেল। যখন একজন মুয়াজ্জিন আসলো তাকে আমরা ব্যাপারটা শেয়ার করলাম। তো তিনি বললেন যে সমস্যা নেই, আপনার ভয় পেন না, সমস্যা নেই, আসেন ওযু করেন, নামাজ পড়েন। নামাজ পড়ার পরে উনি আমাদের সাথে এসে তখনই ইনস্ট্যান্টলি তাড়াতাড়ি করে নিয়ে আসলো আমাদেরকে। আমরা মামার কাছে এসে পুরো ব্যাপারটা শেয়ার করলাম। মামা আমাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা খারাপ কিছু ছিল না, বাট তোমরা এত রাত্রে চলাফেরা না করাই ভালো ছিল। এটাই ছিল আমার স্টোরিটা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে। আমাকে লুনা SMS করেছেন বংশাল থেকে, লিখেছেন যে সজল ভাইয়ের কাহিনীটা ভালো লেগেছে, থ্যাঙ্কস সজল ভাই। রায়হান আমাদের মাটিকাটা থেকে লিখেছেন, ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা থেকে লিখেছেন সজল ভাইয়ের স্টোরিটা অনেক ভালো ছিল, অসম। এই স্টোরিটার জন্য পয়েন্ট দিলাম 100-তে 100। আচ্ছা ওকে। মিজান আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, তিনি বলছেন ওহ খুব ফাটাফাটি হয়েছে লাস্ট স্টোরিটা, অর্থাৎ সজলের স্টোরিটার কথা বলেছেন তিনি। এছাড়া আমাকে সুস্মিতা বণিক লিখেছেন রাসেল ভাই একা লাইট অফ করে ভূত এফএম শুনছি, খুবই ইন্টারেস্টিং লাগছে। নিলয় আমাদের মহাখালী থেকে লিখেছেন এই মাত্র আমার সাথে একটা ঘটনা ঘটেছে, মেবি এখনো ঘটছে, কিছু বুঝতে পারছি না, আপনি আমাদের ইমেল করে পাঠিয়ে দিন ঘটনা শেষ হওয়া মাত্র। আমাদেরকে জিদান SMS করেছেন, আমাদেরকে এছাড়া SMS করেছেন উত্তরা থেকে তৃপ্তি, এবং তিনি বলছেন স্টোরিগুলো খুব ভয়ঙ্কর, অনেক ভয় পাচ্ছি। ফাহাদ আমাদের SMS করেছেন বাড্ডা থেকে, এবং তিনি বলছেন যে রাসেল ভাই লাস্ট ঘটনাটি জোশ ছিল, মানে এখন যে ঘটনাটি আমরা শুনলাম। রুহি আমাদের গুলশান থেকে লিখেছেন সব স্টোরি খুব ভালো, ভূত এফএম এর অনেক প্রশংসা করছেন তিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কবির SMS করেছেন জিঞ্জিরা থেকে, SMS করেছেন আমাদেরকে মাজ চট্টগ্রাম থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আতিকা ফিরোজ SMS করেছেন, রিনকি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে নাহিয়ান, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আহসান হোসেন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আবারও আপনার কাছে, এবং আপনি আরেকবার মানে আপনার মধ্যে আরেকটা ঘটনা রয়েছে, সেই ঘটনা একটু বলবেন। আরেকবার নাম বলতে হবে কারণ অনেকেই আপনাকে দেখতে পাচ্ছেন না, কেউ টেলিভিশন না। আমি কাব্য। কাব্য, আপনার নেক্সট ঘটনাটি বলেন, এবং এটা মনে হয় সম্ভবত আপনার মায়ের সাথে ঘটেছে এরকম একটা ঘটনা, রাইট? হ্যাঁ, আমার আম্মুর সাথে ঘটনাটা ঘটেছিল, লাস্ট উইক আম্মু এসেছিল। জি। তো ঘটনাটা ছিল, আমরা এখন যে বাসাটাতে আছি এটাতে আগেই বলা হয়েছে যে আম্মুর ফ্যামিলিতে এই জিনিসটা চলে, আম্মুরা সবাই অনেকেই দেখে, অনেকে ফেস করে। তো আমাদের বাসাতে অনেক আগে থেকেই তেনারা চলাচল করেন, সামথিং চলাচল করে, এবং সবসময় আমরা তাদের প্রেজেন্সটা ফিল করি, খুব ভালো মতো ফিল করি। তো লাস্ট একবার হলো যে আমরা বাসায় কেউ ছিলাম না, আম্মু বাসাতে ছিল। আম্মু ড্রয়িং রুমে বসেছিল, আম্মু জাস্ট গ্লাসের ভিতরে দেখলো, থাই গ্লাস লাগানো ছিল আমাদের জানালাতে। আম্মু জানালাতে দেখলো যে একটা স্ট্রাকচার আমার বেডরুম থেকে বের হয়ে মেজপার বেডরুমে গেল, আমার বোনের বেডরুমে। তো আম্মু ফার্স্টে মনে করলো যে হয়তো এমনি ছায়া বা লাইট পড়েছে, বসেছিল। সেম জিনিসটা আম্মু কয়েকবার দেখলো, এবং সে শুধু যাতায়াত করছে না, সে মুভ করছে,
মাঝখানে প্যাসেজটাতে এসে সে বাঁকা হচ্ছে, গুজো হচ্ছে। তো আম্মু এটা দেখে চিন্তা করলো যে কি ব্যাপার, বাসায় কেউ ঢুকেছে কিনা, চোর টোর। আম্মু উঠলো, পুরো বাসা সার্চ করলো, কোথাও কেউ নেই, বাসায় কেউ ছিল না। আম্মু দরজাগুলো দেখে আসলো যে দরজাগুলো ঠিক মতো লাগানো আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সব দরজাই লাগানো ছিল। আম্মু চলে এসছে, এসে ঠিক বসেছে, আবার দেখলো ঠিক সেম ভাবে ওই বডিটা আবার চলাচল করছে এবং কন্টিনিউয়াসলি সে চলাচল করেই যাচ্ছে। আম্মু নিজে যখন যাচ্ছে তখন দেখতে পাচ্ছে না, বাট সে যখন গ্লাসের রিফ্লেকশনটা দেখছে, রিফ্লেকশনটাতে দেখা যাচ্ছে পুরোপুরি তাকে। তো এই ব্যাপারগুলো সবসময় ঘটে। আরেকটা ঘটনা হচ্ছে গত পরশু ঘটলো। এই ধরনের ব্যাপারগুলো আমাদের বাসাতে এর আগে অনেকের সাথে ঘটেছে, আমার সাথেও ঘটেছে, ইভেন অনেকের সাথেই হয়তো বা ঘটে। তো ব্যাপারটা ছিল এরকম, আম্মু পানি খাচ্ছিল, তো বোতলের ক্যাপটা জাস্ট পড়ে গেল মাটিতে। আম্মু কানের সাউন্ডটা শুনলো যে পড়েছে। তো আম্মু ও খুঁজলো ডাইনিং টেবিলের আশেপাশ দিয়ে, কোথাও খুঁজে পেল না। আমাকে বললো, আমি খুঁজলাম। ওখান থেকে ছোট একটা জিনিস আমি চিন্তা করলাম গড়িয়ে যেতে পারে। আমি পসিবল সব জায়গায় দেখলাম, আমার বেডরুমের দরজা পর্যন্ত দেখলাম, ড্রয়িং রুমে দেখলাম, কিচেনে দেখলাম, বাট কোথাও নেই। আমাদের কাজের বুয়া আসলো, ও একবার ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, ডাবল চেক, বাট দ্যাট ওয়াজ নট দেয়ার। খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না, আমি বলেছি ঠিক আছে বাদ দাও। তো আমি সবাই ঘুমিয়ে পড়েছি। তো আমি সকালবেলা জগিং করতে বেরোই, তো আমি ভোরবেলায় উঠেছি 5টার দিকে। উঠে আমি দেখলাম যে আম্মু যে বললো যে ক্যাপটা ঠিক যে জায়গাটাতে পড়ে গেছিল ওই জায়গাটাতেই ক্যাপটা রয়েছে। আমরা তার আগের দিন 2-3 জন মিলে খুঁজেছি, পুরো বাসাতে খুঁজেছি, কোথাও ছিল না, বাট ঠিক আম্মু যেই জায়গাটাতে পড়েছিল বলেছিল ঠিক সেই জায়গাটাতে আছে। ওই জিনিসটা জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, হয়তো কেউ নিয়ে গিয়েছিল এবং ঠিক পরেই সে ওই জায়গাটাতে আবার এসে রেখে গিয়েছে। এই জিনিসটা চাবি, ফোন, অনেক কিছুর সাথে আমাদের বাসাতে, আম্মুর সাথে, আমার সাথে প্রায় ঘটে। এটাই ছিল আমার স্টোরিটা। আমার নাম সঞ্জিদা হুসেইন, আমি জিরাতলা থাকি। আমি বিএসসি ও লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার বাবা বাংলাদেশ হাই কমিশনে জব করতেন। নাও মাই ফাদার পাসড অ্যাওয়ে, সো প্লিজ প্রে ফর হিম। বাই দ্য ওয়ে, আমার বাবার পোস্টিং ছিল মালয়েশিয়া, সো আমরা সবাই সেখানেই থাকতাম। সেখানে ক্যামেরন হাইল্যান্ডস নামে একটি বিউটিফুল প্লেস আছে। একদিন আমরা সবাই আমার এক আঙ্কেলের সাথে সেখানে ঘুরতে গিয়েছিলাম। দেন সেখান থেকে ফেরার পথে তুলনামূলকভাবে অন্য সব জায়গা থেকে হাইওয়ের এক জায়গায় প্রায় 1 কিলোমিটার বেশ অনেকটা চওড়া, অ্যান্ড সেই চওড়া রাস্তার দুপাশে একটু পরপর অ্যাক্সিডেন্টের ওয়ার্নিং সাইনবোর্ড দেখা যাচ্ছিল। সেই 1 কিলোমিটার রাস্তাটুকু পার করার পর আঙ্কেলকে আস্ক করলাম যে ওই রাস্তাটুকু ওরকম কেন ছিল। আমার আঙ্কেল অনেকদিন যাবৎ মালয়েশিয়াতে থাকেন, তো তিনি বললেন যে ওখানে নাকি ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট হয়, তাই ওরকম অ্যালার্ট বোর্ড দেওয়া। দেন আঙ্কেল ওই জায়গায় ঘটে একটি ইনসিডেন্ট বলা শুরু করলেন। বেশ অনেকদিন আগে একজন ইয়াং ভদ্রলোক কুয়ালালামপুর থেকে ওনার ভিলেজে ঈদ করতে যাচ্ছিলেন। গভীর রাত ছিল, জঙ্গলের মাঝখান দিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশে একজন মেয়ে রেড টপ, ব্ল্যাক প্যান্ট আর একটা স্কার্ফ ওয়্যার করে একা করে বসেছিল। মেয়েটির মুখ হাফ স্কার্ফ দিয়ে ঢাকা ছিল আর মেয়েটি লিফট যাচ্ছিল। ওই লোকটি ভদ্রতার খাতিরে গাড়িটি দাঁড়া করে মেয়েটিকে আস্ক করলেন যে উনি কে আর এত রাত করে একা করে কেন বসেছিল। অবভিয়াসলি এত রাত করে কোনো মেয়ে একা করে কেন বসে থাকবে, ওনার কি প্রবলেম হয়েছিল, মানে লোকটি আস্ক করলো। মেয়েটি কিছু না বলে স্ট্রেট ফরওয়ার্ড রিপ্লাই দিলেন যে ওনার বাসটা নাকি কাছে আর ওনার উপরটা লিফট লাগবে। লোকটি ভালো মতো এগ্রি করলো আর মেয়েটিকে গাড়িতে এসে বসতে বললো। গাড়িতে লোকটি অনেক কিছু আস্ক করলেন, কিন্তু মেয়েটি একটি আনসারও দেয়নি। আর সব থেকে এক্সট্রিমলি স্ট্রেঞ্জ কথা ছিল যে মেয়েটির মুখ পুরা জায়গাতে হাফ ঢাকা ছিল। মেয়েটি ওনার হোল ফেস দেখায় নেই, শুধু গাড়ির উইন্ডোর দিকে তাকিয়ে তাকিয়ে কি জানি চিন্তা করছিল, কি জানি দেখছিল। ফাইনালি যখন মেয়েটি বাসায় রিচ করলো, মেয়েটি তখন বললো যে তার পরের দিক যে ঈদ ছিল, মেয়েটি মানে লোকটিকে ইনভাইট করলো যেন ঈদের দিন মেয়েটির বাসায় লোকটি বেড়াতে যায়। লোকটি ভালো মতো বললো ঠিক আছে আমি আপনার বাসায় বেড়াতে যাবো। পরে মেয়েটি গাড়ি থেকে নেমে পড়লো। মেয়েটি অনেক থ্যাঙ্কফুল হয়েছিল আর লোকটির কাছে নিশ্চয়ই মেয়েটি বেশ ভালোই লেগেছিল। পরের দিন যেদিন ঈদ ছিল, লোকটি ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ওই মেয়েটির বাসায় বেড়াতে গেলেন। মেয়েটির বাবা এবং মা ওই লোক আর ওনার ফ্রেন্ডটাকে অনেক ভালো মতো আপ্যায়ন করলেন উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। সাডেনলি লোকটির ফ্রেন্ড লোকটিকে আস্ক করলেন যে দোস্ত তোর ফ্রেন্ডটা কোথায়।
এখন বের হচ্ছে না কেন? লোকটি বললেন মনে হয় রেডি হচ্ছে, বের হয়ে আসবে। তো বেশ অনেকক্ষণ হয়ে যায় কিন্তু মেয়েটি আর বের হয়ে আসে না। ইভেন্চুয়ালি লোকটি মেয়েটির প্যারেন্টসদেরকে আস্ক করে, আপনার মানে আফটার গেটিং রিয়েলি বোর্ড, আপনার মেয়েটি কোথায়, এখনো বের হয়ে আসছে না কেন? প্যারেন্টসরা পরে বললো মেয়ে, কিসের মেয়ে? লোকটি সারপ্রাইজিংলি হয়ে বললো, কার মেয়ে মানে আপনাদের মেয়ে। অবভিয়াসলি নিজেদের মেয়েকে কেউ অস্বীকার করে নাকি? প্যারেন্টসরা পরে রিপ্লাই দিল যে আমাদের মেয়ে তো 10 years আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। লোকটি পরে এক্সট্রিমলি শকড হয়ে রিপ্লাই দিল, দেখুন কালকে রাতে আমি যে মেয়েটিকে লিখছিলাম উনি কে? প্যারেন্টস আগে তো কি বলছো তুমি, যে মারা গেছে এবার কালকে রাতে লিফট যায় কি করে? পরে লোকটি ফুল ইনসিডেন্টটা খুলে বললো। পরে প্যারেন্টস আমাদের মানে সাথে সাথে প্যারেন্টসরা আমাদের রুমে লোকটিকে ওই সেম রেড টপ ব্ল্যাক প্যান্ট আর স্কার্ফ দেখালেন, আস্ক করলে যে মেয়েটিকে ওই সেম ড্রেস পরেছিল কিনা। লোকটি রিয়েলি শক হয়ে বললেন ইয়েস। প্যারেন্টসরা পরে বললো যে 10 years আগে নাকি ওই সেম রাস্তাটাতে ওনাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে মেয়েটি স্পট ডেড হয়ে যায়, কিন্তু মেয়েটির প্যারেন্টসরা ফরচুনেটলি সার্ভাইভ করেন। এই শুনে লোকটি আর ওনার ফ্রেন্ড হিপনোটাইজ টাইপ হয়ে যায়। They got really shocked. লোকটিকে পরে ঝাড়ফুঁক করা হয় আর লোকটি প্রায় 21 ফিভার থেকে সাফার করেন। আর লোকটি যদি কোনো ব্যাড অ্যাটিটিউড দেখাতেন মেয়েটির সাথে তাহলে নিশ্চয়ই মেয়েটি ওনার খারাপ অবস্থা করতেন। এই ঘটনাটা আমাদের আঙ্কেলের কাছ থেকে শোনার পর আমার ওই মুহূর্তে খুব ভয় লেগেছিল, আমার গা কাটা দিয়ে উঠেছিল। এই স্টোরি এখন আমার মাঝে মাঝে মনে পড়ে। This is Radio Furti 88.0 FM.